আজকে আমরা আলোচনা করব তোমাদের ইন্টারভিউ রিলেটেড কিছু গ্রামার থেকে প্রশ্ন, বিশেষ করে গ্রামাটিক্যাল টার্মস। তো ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন তোমাদের ধরতে পারে, বিশেষ করে ইন্টারভিউতে আমরা কিন্তু তোমাদের যে ইন্টারভিউয়ের আমরা এক্সপিরিয়েন্স ভিডিওগুলো দেখেছি, সেখানে দেখেছি যে গ্রামার থেকে কিন্তু বেশ ভালোই প্রশ্ন ধরছে এবং বিশেষ কিছু টার্মস রিলেটেড কোয়েশ্চেন ধরছে, মানে ডেফিনেশন টাইপের, এবং তোমাকে সেখান থেকে একটা দুটো এক্সাম্পল এবং ডিফারেন্স দুটো সিমিলার দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স জানতে চাইছে, সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা কিছু আজকে আলোচনা করব। এটা তোমাদের ইন্টারভিউতে অনেকটাই হেল্পফুল হবে। তোমাদের সামনে যে 9-10-এর ইন্টারভিউ হতে চলেছে, সেখানে এটা তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? তো আজকে আমরা ভিডিওটা হয়তো একটু বড় হবে, কারণ এখানে অনেকগুলো টার্মস আমরা নিয়ে আলোচনা করব, অনেকগুলো গ্রামারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, সুতরাং ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, আমি প্রথমেই বলে দিচ্ছি, কারণ এখানে আমরা 40টা মতো বা 40টার প্লাস এরকম কিছু গ্রামার থেকে প্রশ্ন আলোচনা করব, যেগুলো সবটাই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তোমরা অনেকেই বলেছিলে যে গ্রামারের উপরে অলরেডি আমরা একটা ভিডিও করেছিলাম গ্রামার থেকে, বাট সেখানে কিছু কম সংখ্যক আমরা আলোচনা করেছিলাম। আজকে অনেকটাই আলোচনা করব গ্রামার রিলেটেড, যেটা তোমাদের ইন্টারভিউতে অনেকটাই হেল্পফুল হবে, ঠিক আছে? চলো, তো ফার্স্ট আমরা দেখে নেব, এক এক করে আমরা যাব। দেখো, ফার্স্ট হচ্ছে প্রথমে কমপ্লিমেন্টটা কি অ্যাকচুয়ালি, এবং তোমরা জানো কমপ্লিমেন্ট, আশা করি সকলেই জানো। এখানে কিছু নতুন জিনিসও থাকবে, কিছু তোমরা অনেকে জানো, এরকম কিছু বিষয় থাকবে। তো কমপ্লিমেন্ট কি, এটা আশা করি সকলেই জানো, এবং আমরা জানি কমপ্লিমেন্ট দু ধরনের হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট, সেটা একটুখানি বলে দেবো। এবং এখানে আমরা যে গ্রামারের পোর্শনগুলো আলোচনা করব বা টার্মস হিসাবে আমরা আলোচনা করবো, একটু শর্টে আলোচনা করবো, কারণ আমাকে অনেকটা আলোচনা করতে হবে। তো কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ আ সাবজেক্ট অর অবজেক্ট। আমরা জানি কমপ্লিমেন্ট সাধারণত সেই ওয়ার্ড বা ফ্রেজ একটা, যেটা সেই সাবজেক্টের মিনিংটাকে কমপ্লিট করে। আমি একটা এক্সাম্পল যদি দিই, তুমি এটার আমরা দুটো ভাগ দেখি, যেমনটা বললাম সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তো এখানে এক্সাম্পলে চলে আসি আমি, তাহলে তো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। আমি বললাম এখানে শি ইজ হ্যাপি, ঠিক আছে? এখানে আমি একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স লিখলাম, শি ইজ হ্যাপি। এখানে হ্যাপি হচ্ছে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এটা ডেসক্রাইবস করছে কাকে? এই শিকে ডেসক্রাইবস করছে। হ্যাপিটা কাকে ডেসক্রাইবস করছে? শিকে, সেই জন্য এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর একটা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। এই যে এখানে বলছে অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট ফলোজ দ্য অবজেক্ট অ্যান্ড গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট ইট। সেম, এটা যেমন সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দেয়, এখানে আমরা অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দেখবো। এক্সাম্পলটা দেখো, বলছে দে মেড হিম ক্যাপ্টেন। এগুলো তোমাদের জানা কথা, আমি জাস্ট একটুখানি টাচ করে যাচ্ছি। দে মেড হিম ক্যাপ্টেন, ঠিক আছে? তারা তাকে ক্যাপ্টেন বানিয়েছিল বা ক্যাপ্টেন তৈরি করেছিল। এখানে দেখো ক্যাপ্টেন হচ্ছে আমাদের, এই যে ক্যাপ্টেন, এখানে অবজেক্ট আমরা হিম পাচ্ছি, আর এই ক্যাপ্টেন হচ্ছে আমাদের এখানে কি অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এই ক্যাপ্টেনটা ডিসক্রাইব করছে কাকে? ক্যাপ্টেনটা ডিসক্রাইব করছে হিমকে, ঠিক আছে? সেই জন্য যেহেতু এই হিমটা অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট, আর এই অবজেক্টটাকে ডিসক্রাইব করছে কে? ক্যাপ্টেন। দুজনে একই জিনিস, ক্লিয়ার? বাট এখানে হিমটাকে মানে ডিসক্রাইব করছে হচ্ছে ক্যাপ্টেন, সেই জন্য ক্যাপ্টেন এখানে আমাদের হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। একদম সিম্পল জিনিস, আমি ডিটেলসে আর গেলাম না, আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম না, কারণ এগুলো তোমরা জানো। আর এখানে তোমাদের ইন্টারভিউয়ের জন্য আমার মনে হয় এইটুকুই এনাফ, ঠিক আছে? তো কমপ্লিমেন্ট আশা করি বুঝতে পেরেছো, এর দুটো হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। যেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট এখানে আমরা এক্সাম্পল সহকারে দেখলাম, শি ইজ হ্যাপি, এখানে হচ্ছে হ্যাপি কাকে ডেসক্রাইব করছে? শিকে, সেজন্য এখানে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড এটা অবজেক্ট, যেটা এক্ষুনি বললাম, ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা জিরান্ট অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। একদম সিম্পল জিনিস, এটাও সকলে জানো, বাট যেখানে একটুখানি তোমাদের অনেকে মিস্টেক করে থাকে, একটু ভুল করে থাকে, সেই জায়গাটা একটুখানি ধরিয়ে দেবো। দেখো, আমরা জানি দুটোই হচ্ছে আইএনজি ফর্ম দিয়ে তৈরি হয়, দুটোর সঙ্গেই আমরা জিরান্ডের সঙ্গে আইএনজি থাকে এবং প্রেজেন্ট পার্টিসিপেলের সঙ্গেও আইএনজি থাকে, ক্লিয়ার? তো আমি ডেফিনেশানে যাচ্ছি না, এটা তোমরা দেখে নেবে, দেখে নাও একটুখানি। আর জিরান্ড ইজ এ ভার্ব ফর্ম এন্ডিং ইন আইএনজি দ্যাট ফাংশন সাজ এ নাউন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। দ্যাট ফাংশন সাজ এ নাউন, জিরান্ড হচ্ছে ভাব থেকে তৈরি আইএনজি ফর্ম, এটাও দেখবে প্রেজেন্ট পার্টিসিপেল ভাব থেকে তৈরি আইএনজি ফর্ম, বাট ডিফারেন্সটা এই জায়গাটায়। এটা ফাংশন, এটার কাজ নাউন হিসাবে হয়ে থাকে জিরান্ডের কাজ, আর এটা কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে, ক্লিয়ার? এক্সাম্পল দেখো, সুইমিং ইজ আ ফান। সুইম থেকে এসছে, সুইম হচ্ছে মেন ভার্ব আমাদের, তাদের সঙ্গে আমরা আইএনজি লাগিয়েছি, তো এটা একটা জিরান্ডের কাজ করছে, যেটা ভার্ব থেকে তৈরি হয়েছে, কিন্তু এখানে এটা দেখো নাউন হিসেবে কাজ করছে। সাবজেক্ট, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হয়, তো এটার প্রোনাউন তো নয়, এটা হচ্ছে নাউন। তো এখানে সুইমিং হচ্ছে জিরান্ড, বোঝা গেল? আর প্রেজেন্ট পার্টিসিপেল আমি যেটা বললাম সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখানে এক্সাম্পল দেখো, আর সুইমিং বয়, আমি
একটা সুইমিং বয়কে দেখেছিলাম, আমি ফুল সেন্টেন্সটা লিখিনি। তো এখানে বয় হচ্ছে নাউন, বয় হচ্ছে নাউন, এবং এই বয়টাকে কোয়ালিফাই করছে কি বয়টার নাউন, এবং বয়টা কেমন সুইমিং বয়, মানে একটা সুইমিং করছে সেই বয়ের কথা বলছে। তো এখানে দেখো এই বয়কে কোয়ালিফাই করছে এই সুইমিং এই ওয়ার্ডটা, তাই এই সুইমিং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, দুটোই কিন্তু আইএনজি ফর্মে আছে, এটাও আইএনজি ফর্মে আছে, এখানেও আইএনজি ফর্মে আছে, বাট এটা নাউন হিসেবে কাজ করছে তাই এটা জিরান্ড। আর এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কারণ বয় হচ্ছে নাউন, নাউনকে কোয়ালিফাই করে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ তো এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপেল। এটাই হচ্ছে মেন বিষয়, বোঝা গেল? দেখো এখানে কি বলেছে একটুখানি মনে রাখার সুবিধার্থে, দ্য ডিফারেন্স লাইজ ইন ফাংশন, এদের ডিফারেন্সটা ফাংশানে, নট ফর্মে কিন্তু কোনো ফাংশন নাই, এদের কাজ করছে কেমন সেই হিসেবে ডিফারেন্সটা, কারণ ফর্মে কোনো ডিফারেন্স নেই, কারণ এখানেও সুইমিং আছে, এখানেও আমরা সুইমিং দেখতে পাচ্ছি, বাট দুজনের কাজ আলাদা, একটা নাউন হিসেবে কাজ করছে, একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ক্লিয়ার? তো জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় মানে ইন্টারভিউতে তোমাদের কিন্তু ধরতে পারে, সুতরাং এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, এবং আশা করছি তোমরা এটা সকলে জানো, তবু আমার বলার দরকার, এটা এর মধ্যে ইম্পর্টেন্ট, এর মধ্যেই আছে, সেই জন্য এখানে রাখলাম। নেক্সট যাবো, নেক্সট হচ্ছে কপুলার ভার্ব, খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে দেখতে হবে। কপুলার ভার্বটা কি, ভার্বের যে পার্টগুলো আছে বা অনেকগুলো আমরা টাইপ দেখব, আমরা ভার্ব নিয়ে ক্লাস না দেওয়া হয়নি এখনও, তো ভার্বের প্রচুর ভাগ হয়, সেই ভার্বগুলোর মধ্যে একটা হচ্ছে কপুলার ভার্ব। কপুলার ভার্বটা কি অ্যাকচুয়ালি? তো কপুলার ভার্ব হচ্ছে যেটাকে আমরা বলে থাকি লিঙ্কিং ভার্বও বলে থাকি, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু টেলিগ্রামটাকে জয়েন করতে ভুলবে না, কারণ এই পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওকে? আমি কিন্তু এই পিডিএফটা টেলিগ্রামে তোমাদের দিয়ে দেবো, সুতরাং যারা দেখছো এটা অবশ্যই কিন্তু কালেক্ট করে নিও। আর যাদের কাছে আমাদের পিডিএফটা আছে, মানে ইন্টারভিউ গাইড ইবুকটা আছে, তারাও কিন্তু এটা নিয়ে নেবে, কারণ সেখানে দেখবে এত কিছু দেওয়া নেই, আমি এটা টার্মস রিলেটেড আলাদা একটা পিডিএফ এটা তোমাদের টেলিগ্রামে অবশ্যই দেবো, এটা কিন্তু সকলেই নিয়ে নেবে, যাদের কাছে ইবুক আছে তারাও নেবে, যাদের কাছে নেই তারা তো অবশ্যই নেবে। ক্লিয়ার? চলো, তো হচ্ছে কপুলার ভাবটা কি, এর লিঙ্কটা আমাদের টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে, সেখান থেকে জয়েন হয়ে যাবে, জাস্ট টাচ করলেই হয়ে যাবে। কপুলার ভার্ব যেটাকে আমরা বলে থাকি লিঙ্কিং ভার্ব ডাজ নট শো অ্যান অ্যাকশন, এই ভার্ব কোনো ধরনের অ্যাকশনটাকে শো করে না, বাট ইনস্ট্যান্ট লিঙ্কস অবজেক্ট অফ আ সেন্টেন্স উইথ আ সাবজেক্ট কমপ্লিমেন্ট, বরং এই ধরনের ভার্বগুলো সাধারণত কী করে, যেটাকে আমরা বলছি লিঙ্কিং ভার্ব, সেটাই হচ্ছে কপুলার ভার্ব। এই ধরনের ভার্ব কোনো রকম অ্যাকশন শো করে না, বরং এরা কী করে, লিঙ্ক করে, অবজেক্টের সঙ্গে সাবজেক্ট কমপ্লিমেন্টের লিঙ্ক করে, ঠিক আছে? এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বুঝতে পারবে, তার আগে আমরা বলবো এরকম কিছু পপুলার ভার্ব বা লিঙ্কিং ভার্ব যেগুলো আমরা জানি, এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? এগুলো আছে, সঙ্গে এই যে সিম, অ্যাপিয়ার, ফিল, লুক, বিকাম, এগুলোকেও দেখো এই ভার্বগুলোর দ্বারা কোনো রকম অ্যাকশান বোঝায় না। অ্যাপিয়ার, ফিল, তুমি কোনো কিছু ফিল করছো বাট কোনো কিছু অ্যাকশান বোঝাচ্ছে না, ঠিক আছে? এগুলোর দ্বারা আমরা এগুলোকে বলি পপুলার ভার্ব, এখানে বলেই দিয়েছে, যেটা কোনো রকম অ্যাকশান বোঝাবে না। এক্সাম্পল দেখো, শি ইজ আ টিচার, এখানে ইজ হচ্ছে আমাদের পপুলার ভার্ব, লিঙ্ক করছে কিসের সঙ্গে, টিচারের সঙ্গে শি এর লিঙ্ক করছে। তারপরে এখানে দেখো এই এক্সাম্পলটা দেখো, হি সিমস টায়ার্ড, তাকে খুব টায়ার্ড মনে হচ্ছিল, তো এখানে কোনো রকম অ্যাকশান করছে না, এটা লিঙ্ক হিসেবে কাজ করছে হি এর সঙ্গে টায়ার্ডের। ক্লিয়ার? এটাকে বলা হয় কপুলার ভার্ব, ভালোভাবে মনে রাখবে, যে ভার্বটাকে আমরা আরও একটা নামে ডাকি সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, এটাও মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে রিটেইন অবজেক্ট, খুবই ইম্পর্টেন্ট। রিটেইন অবজেক্টটা কি অ্যাকচুয়ালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা বলবো। রিটেইন অবজেক্ট হচ্ছে হোয়েন আ ভার্ব টেক্স টু অবজেক্ট, এমন একটা অবজেক্ট, তুমি সবসময় ডেফিনেশনের থেকে আমি বলবো তোমরা বেশি জোর দেবে যেটাতে, সেটা হচ্ছে এক্সাম্পলে, দেখবে আরও ভালোভাবে বুঝতে পারবে। আগে ডেফিনেশনটা একটু পড়ে নেবে। হোয়েন আ ভার্ব টেক্স টু অবজেক্ট, যখন একটা ভার্ব দুটো অবজেক্ট নেয়, একটা তার মধ্যে থাকে একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? আর চেঞ্জ ইন্টু প্যাসিভ, যখন প্যাসিভ ভয়েসে করা হয়, চেঞ্জ করা হয়, তখন সেগুলো কি হয়, একটা কি হয়ে যায়, ওয়ান বিকাম সাবজেক্ট অফ দ্য প্যাসিভ ভয়েস, একটা সেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়, হোয়াইল আদার অবজেক্ট ইজ রিটেইনড, যেখানে আর একটা অবজেক্ট রিটেইন হয়ে যায় ইন দ্য সেন্টেন্স। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, দ্য টিচার গেভ মি আ বুক, এখানে দ্য টিচার গেভ মি, এটা একটা অবজেক্ট, কেমন অবজেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, অ্যান্ড এ বুক এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এটাকে আমি ইনডিরেক্ট অবজেক্ট কেন বললাম, কারণ আমি এই মিটাকে বাদ দিলে আমি সেন্টেন্সটাকে তাও একটা মিনিংফুল মিনিং আসবে। যেমন আমি বললাম দ্য টিচার গেভ আ বুক, দ্য টিচার একটা বই দিয়েছিল, মিনিংফুল সেন্টেন্স কিন্তু আছে, সেই জন্য এই মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে?
ডিরেক্ট অবজেক্ট এ বুক, এটা কেন ডিরেক্ট অবজেক্ট বলছি? দেখো আমি যদি এ বুকটাকে বাদ দিই তাহলে এটার কিন্তু মিনিং আসছে না। দ্য টিচার গেভ মি, টিচার আমাকে দিয়েছিল। তোমার মনে প্রশ্ন আসবে কী দিয়েছিল, হোয়াট, তাই তো? তাই এই এ বুক এটাকে বাদ দেওয়া যাবে না, সেই জন্য হচ্ছে এটা ডিরেক্ট সাবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। কিন্তু মি এটাকে আমি বাদ দিতেও পারি, দিলেও মিনিংটা থাকবে, তাই এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটা আমি ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টটা একটুখানি বলে নিলাম, বাট এখানে আমাদের রিটেন অবজেক্টের কথা হচ্ছে। দ্য টিচার গেভ মি এ বুক, এটাকে আমি এখানে বলেছে প্যাসিভ ভয়েসে করলে চেঞ্জ হয়ে যায়। আমি দেখো তোমাদের এটার প্যাসিভ ভয়েস করে দেখাচ্ছি। এটার প্যাসিভ ভয়েস এইভাবে দু রকমভাবে আমরা এটাকে প্যাসিভ ভয়েস করতে পারি, ঠিক আছে? দেখো আমি এটাকে বলতে পারি আই ওয়াজ গিভেন এ বুক বাই দ্য টিচার, এটা একটা বলতে পারি। এটাকে আমি আরও একভাবে লিখতে পারি, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই দ্য টিচার। দেখো আমি সেন্টেন্সটাকে, এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস করলাম, এই সেন্টেন্সটার, ঠিক আছে? এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস করলাম। আই ওয়াজ গিভেন এ বুক বাই দ্য টিচার, আ বুক ওয়াজ গিভেন টু মি বাই দ্য টিচার, দুইভাবেই কিন্তু এটা হতে পারে, ঠিক আছে? তো এখানে আমাকে বলেছে রিটেইন অবজেক্ট কোনটা, এখানে বলেছে রিটেইন অবজেক্ট যখন একটা ভার্ব দুটো অবজেক্ট নেয়। এখানে দেখো দুটো অবজেক্ট আছে, আমরা একটা পেয়েছি এই একটা অবজেক্ট আর একটা এই একটা অবজেক্ট, এবং তারপরে কি বলেছে একটা অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। এখানে দেখো আমি যদি এই সেন্টেন্সটা দেখি, এই বুক এটা হচ্ছে অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে গেছে, আর একটা রিটেন এখানে কোনটা হয়ে গেল, মিটা হয়ে গেল রিটেন। এটাই হচ্ছে রিটেন অবজেক্ট, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। অ্যান্ড এই সেন্টেন্সটাতেও যদি আমি দেখি, এখানে দেখো এই মি ছিল, মি, এই মিটা হচ্ছে আমাদের এখানে এসে সাবজেক্ট হয়ে যাচ্ছে, আইতে কনভার্ট হচ্ছে, সাবজেক্ট হয়ে যাচ্ছে, এবং আরেকটা অবজেক্ট রিটেন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এ বুক। ক্লিয়ার? এটা হচ্ছে রিটেন অবজেক্ট। আশা করি কনফিউশন দূর হবে বা দূর হয়েছে। নেক্সট আমরা যাব, আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, অনেকগুলো আছে। নেক্সট হচ্ছে অ্যাবসোলিউট ফ্রেজ, অ্যাবসোলিউট কনস্ট্রাকশনও যেটাকে বলা হয়। অ্যাবসোলিউট ফ্রেজটা কি অ্যাকচুয়ালি? অ্যাবসোলিউট ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মডিফাইজ দ্য এন্টায়ার সেন্টেন্স। অ্যাবসোলিউট একটা, দেখো মনে রাখতে হবে এটা ফ্রেজের কথা বলছে কিন্তু, ঠিক আছে? তো ফ্রেজ সাধারণত আমরা জানি কয়েকটা ওয়ার্ডের সমষ্টি মিলে আমরা একটা ফ্রেজ তৈরি করি, যেখানে কোনো রকম সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে না, ঠিক আছে? তো অ্যাবসোলিউট ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মডিফাইজ দ্য এন্টায়ার সেন্টেন্স, যেটা মডিফাই করে পুরো সেন্টেন্সটাতে। ইট ইজ গ্রামাটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, এবং এটা গ্রামাটিক্যালি একদম স্বাধীন। তো এর স্ট্রাকচারটা কেমন হয়? এর স্ট্রাকচারটা হয় নাউন বা প্রোনাউন প্লাস পার্টিসিপেল। এক্সাম্পলে এসে বুঝতে পারবে। দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট ফর আ পিকনিক। দেখো দ্য ওয়েদার বিং ফাইন এটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট ফ্রেজ, ঠিক আছে? এবং এটা পুরোটা স্বাধীন। ক্লিয়ার? বলছে দ্য ওয়েদার বিং ফাইন, ওয়েদারটা ভালো ছিল বলে আমরা কি করেছিলাম, উই ওয়েন্ট ফর আ পিকনিক, আমরা পিকনিকে গিয়েছিলাম। তো এটা হচ্ছে অ্যাবসোলিউট ফ্রেজ, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এটা আগে স্লাইডের এটা চলে এসছে, এটা কিছুই না, এটা কেটে দাও। ক্লিয়ার? তো এটা হচ্ছে অ্যাবসোলিউট ফ্রেজ। এই পোর্শনটাকে আমরা বলি, দেখো স্ট্রাকচারের সঙ্গে মিলে গেছে, একটা নাউন বা প্রোনাউন দরকার হবে। এখানে দ্য ওয়েদার নাউন আছে প্লাস পার্টিসিপেল, এই যে বিং ফাইন পার্টিসিপেল, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট ফ্রেজ। মাথায় রাখবে, এক্সামে মানে ইন্টারভিউতে কিন্তু ধরলেও ধরতে পারে। অ্যাবসোলিউট ফ্রেজ বা অ্যাবসোলিউট কনস্ট্রাকশন এটাকে বলে, ঠিক আছে? যখন একটা ওয়ার্ড, অ্যাবসোলিউট ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মডিফাইজ দ্য এন্টায়ার সেন্টেন্স, যেটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে। ওকে, নেক্সট হচ্ছে নমিনাল কম্পাউন্ড, খুব ইম্পর্টেন্ট। নমিনাল কম্পাউন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড অর ফ্রেজ। এটাও দেখো একটা কম্পাউন্ড ওয়ার্ড, ভালো করে মাথায় রাখতে হবে, দেখতে হবে এটা কি বলছে। কম্পাউন্ড ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ফাংশনস অ্যাজ এ নাউন, যেটা একটা নাউনের মতো কাজ করে। ইট ইজ ফর্মড বাই কম্বাইনিং টু আর মোর ওয়ার্ডস। এটা নমিনাল কম্পাউন্ড কীভাবে তৈরি হয়? দুটো বা তার অধিক ওয়ার্ড কম্বাইন করে, যুক্ত করে একটা ওয়ার্ড তৈরি করা হয়। দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। আমি একটা কথা এখানে বলেছি টুথপেস্ট, টুথপেস্ট এর মধ্যে দেখো দুটো ওয়ার্ড আছে। আমি এটাকে নাউন প্লাস নাউনে ভাঙতে পারি। একটা হচ্ছে টুথ, এই যে টুথ, আর এর একটা হচ্ছে পেস্ট, দুটো নাউন আছে। দেখো এখানে বলেছে দুটো বা তার ওয়ার্ড, বেশি ওয়ার্ড যুক্ত হয়ে কম্বাইন হয়ে একটা ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড একটা তৈরি করবে। তো এখানে টুথপেস্ট, দুটো ওয়ার্ড মিলে, এই টুথ অ্যান্ড পেস্ট মিলে তৈরি করছে টুথপেস্ট, এবং এরা দুটোই কিন্তু নাউন,
ঠিক আছে, দেখো এটা নাউন প্লাস নাউন, আর একটা আছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কিন্তু এরা পুরোটাই কিন্তু একটা যখন এই দুটো কম্বাইন্ড ওয়ার্ড তৈরি হবে মানে নমিনাল কম্পাউন্ড যখন তৈরি হবে তখন কিন্তু এটা নাউনের মতোই কাজ করবে, নাউন হিসেবেই কাজ করে। ঠিক আছে, তো এখানে টুথপেস্ট নাউন প্লাস নাউন তো মিলে তৈরি হচ্ছে, এখানে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে ব্ল্যাক বোর্ড। ব্ল্যাক হচ্ছে অ্যাডজেক্টিভ, বোর্ড হচ্ছে নাউন, এই দুটো মিলে মানে নমিনাল কম্পাউন্ড তৈরি করছে কি ব্ল্যাকবোর্ড, কিন্তু এই ব্ল্যাকবোর্ড যখন সেন্টেন্সে ইউজ হবে এটাও নাউন হিসাবেই কাজ করবে। তাই এখানেই বলছে নমিনাল কম্পাউন্ড ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ফাংশনস অ্যাজ এ নাউন। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে ইনফিনিটিভ, কিছুই বলার নেই, এটা সকলেই জানো, 2+V1 আমরা জানি 2+V1 হয়ে থাকে ইনফিনিটিভের স্ট্রাকচার, অ্যান্ড ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অফ আ ভার্ব ইউজুয়ালি উইথ টু, যেটা টু এর সঙ্গে আসে, টু এর সঙ্গে, যেমন টু রিড, এক্সাম্পল দিলে বুঝতে পারবে আরও ভালোভাবে। এবং এর কিন্তু দুটো হয়, একটা আমরা যেটাকে নর্মাল ইনফিনিটিভ বলে জানি বা যেটাকে আমরা ফুল ইনফিনিটিভ বলতে পারি, যেমন আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম অ্যাপেলস, এরকম আমরা বলতে পারি। এই যে বললাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম অ্যাপেলস, এই যে কিনতে, ধরতে, যেতে, 2+V1 এটাকে আমরা বলে থাকি সাধারণত ইনফিনিটিভ, এবং এই যখন আমরা টু এর সঙ্গে ইউজ করি সেটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ বা নর্মাল ইনফিনিটিভ যেটাকে আমরা বলি। আর একটা হয় বেয়ার ইনফিনিটিভ, যেখানে আমরা এই টুটাকে ইউজ করব না, বেয়ার ইনফিনিটিভে সাধারণত টুটা ইউজ হয় না, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এবং এখানে কিছু ভার্ব আমি দেখো লিখে রেখেছি যেগুলো বেয়ার ইনফিনিটিভের সঙ্গে ইউজ হয়, কিন্তু এই সমস্ত ভার্বের সঙ্গে আমরা যখন বেয়ার ইনফিনিটিভ ইউজ করব তখন কিন্তু কোনো রকম টু থাকবে না। দেখো যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সব আমরা মোডালস বলি। এদের সঙ্গে আমরা যখন ইউজ করি, ভার্ব ইউজ করি, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা টু এর ইউজ করি না, মানে এদের সঙ্গে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করি। আবার আরও কিছু ভার্ব আছে যেমন লেট, মেক, হ্যাভ, এগুলোও আমরা বেয়ার ইনফিনিটিভ। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, এখানে এক্সাম্পলটা দেওয়া নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, লেট মি হেল্প ইউ, লেট মি হেল্প ইউ, এখানে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি এরকম হওয়া ছিল লেট মি টু হেল্প ইউ, এখানে একটা টু বসালে, এখানে একটা টু বসালে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ইনফিনিটিভ হয়ে যেত, বাট এখানে টুটা আছে কিন্তু উড, যেই টু এর আমরা কোনো ব্যবহার এখানে করব না, মানে লিখবো না, সেজন্য এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। যেমন এই যে কিছু ওয়ার্ড দেখালাম, এই যে লেট, মেক, হ্যাভ, এদের সঙ্গে দেখো আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করি, এখানে আমি লেট ইউজ করেছি তাই এখানে টুটা ইউজ করব না, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আশা করি এটাও সকলেই জানো, নতুন কিছু নয় তোমাদের কাছে, আমি আর বেশি এখানে গেলাম না। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ আর হচ্ছে একটা যেটা নর্মাল ইনফিনিটিভ হয়ে থাকে। নেক্সট, আচ্ছা এই ইনফিনিটিভের কাজ কি? এটা সাধারণত আমরা নাউন হিসেবেও ইউজ করতে পারি, এটাকে আমরা মানে নাউন হিসেবে ইউজ করি মেনলি, যেমন টু রিড ইজ গুড, এখানে টু রিড হচ্ছে ইনফিনিটিভ, দেখো 2+V1, বাট সেটা একটা নাউনের মতো কাজ করছে, এবং একটা সাবজেক্ট এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট টু রিড, এবং এটা সাবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হবে, এটা নাউনের মতো কাজ করছে, তাই এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এটাও আশা করি সকলের জানা, নতুন কিছুই নয়। ট্রানজিটিভ ভার্ব যেখানে একটা অবজেক্টের প্রয়োজন হয়, আর ইনট্রানজিটিভে যেখানে অবজেক্টের প্রয়োজন হয় না। তো এখানে ট্রানজিটিভ ভার্ব টেক্স অ্যান অবজেক্ট, যেমন শি রোট আ লেটার, এখানে আমি যদি বলতাম শি রোট, যদি এখানেই থেমে যেতাম তোমার মনে প্রশ্ন হতো যে শি রোট হোয়াট, এই হোয়াটের একটা প্রশ্ন আসে, সে লিখেছিল, তোমার মনে প্রশ্ন হবে কী লিখেছিল, আনসারটা হচ্ছে আর লেটার। তো এখানে একটা দেখো ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন পড়ছে, সেজন্য এই রোট এটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, কারণ এর একটা অবজেক্টের প্রয়োজন দরকার বা প্রয়োজন আছে। ইনট্রানজিটিভ ভার্ব দ্যাট ডাজ নট টেক অ্যান অবজেক্ট, যেটা অবজেক্ট নেয় না, যেমন আমি এখানে বললাম হি স্লিপস, আমি বললাম সে ঘুমাচ্ছে, কিন্তু এই স্লিপস হচ্ছে একটা ভার্ব এবং এরপরে আমাদের কোনো অবজেক্টের প্রয়োজন নেই, তা অবজেক্ট না থাকা সত্ত্বেও এই একটা কমপ্লিট মিনিং দিচ্ছে বা কমপ্লিট সেন্স আছে, হি স্লিপস, সে ঘুমাচ্ছে। ঠিক আছে, তো এর মধ্যে কমপ্লিট সেন্স আছে, তাই এর অবজেক্ট প্রয়োজন নেই, মানে এখানে আমি কিছু দিলেও সেটা হবে বাট না দিলেও হবে, তো এখানে যেহেতু অবজেক্টের প্রয়োজন পড়ছে না তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি এটা ক্লিয়ার হয়েছে বা তোমরা এটা জানো। ওকে,
এখানে একটু মনে রাখতে হবে সাম ভার্বস ক্যান বি বোথ ডিপেন্ডিং, আমি আবারও বলছি দেখো এগুলো কিন্তু আরও ভালোভাবে বিস্তারিত করা যেতে পারতো, বাট আমাকে অনেকটা করতে হবে, আর আমার মনে হয়েছে তোমাদের ইন্টারভিউর জন্য এইটুকুই। ঠিক আছে, এগুলো বললে আরও অনেকভাবে বলা যায়, অনেক ভাগ টাগ আছে, কিছু কিছু টার্মসের আমি সেদিকে যাচ্ছি না, তোমাদের একটু শর্টে করার চেষ্টা করছি এবং অনেকগুলো করাবো। ওকে, তো এখানে বলছে সাম ভার্বস ক্যান বি বোথ ডিপেন্ডিং অন ইউসেজ, কিছু ভার্ব আছে যেগুলি সবটা মানে ইনট্রানজিটিভ হিসাবে ইউজ হতে পারে, ট্রানজিটিভ হিসাবে ইউজ হতে পারে, ডিপেন্ড করে তাদের ব্যবহারটা কীভাবে হচ্ছে। এখানে দেখো একটা ভার্ব রানস দিয়ে এখানে এক্সাম্পল দিয়েছি, বলছে হি রানস আ কোম্পানি, সে একটা কোম্পানি রান করে। তো এখানে হি রানস আ কোম্পানি, এই কোম্পানি, এখানে একটা অবজেক্টের প্রয়োজন আছে, এটা একটা অবজেক্ট, তাহলে আমাকে এই রানের একটা অবজেক্টের প্রয়োজন হচ্ছে, তাহলে এটা অবজেক্ট, আর মানে একটা অবজেক্টের প্রয়োজন হচ্ছে মানে এইখানে এই রানটা কি, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মানে আমরা পড়েছি যে ট্রানজিটিভ ভার্বে একটা অবজেক্টের প্রয়োজন হয়। আবার এই রান, সেম ওয়ার্ড রান, এখানে দেখো একটা হি রানস ফাস্ট, এটা হচ্ছে এই ফাস্ট হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, এটা কোনো অবজেক্ট নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে হি রানস ফাস্ট, আমি বললাম সে দ্রুত দৌড়াচ্ছে, তো এখানে এই রানসের কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, তাও এটা কমপ্লিট মিনিং দিচ্ছে, তাই এই রান হচ্ছে এখানে ইনট্রানজিটিভ। বোঝা গেল ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে অ্যালিপসিস। অ্যালিপসিসটা কি? অ্যালিপসিস ইজ দ্য ওমিশন অফ ওয়ার্ডস দ্যাট আর আন্ডারস্টুড ফ্রম দ্য টেক্সট। এলিপসিস হচ্ছে অতিরিক্ত ওয়ার্ড বা সেম ওয়ার্ড ব্যবহার না করে যেটার ওমিশন, ঠিক আছে, যেটার ওমিশন সেটাকে বলা হয় এলিপসিস। এক্সাম্পলে চলে এসো, কিচ্ছু দরকার হবে না। শি ক্যান প্লে দ্য গিটার অ্যান্ড হি ক্যান প্লে টু। আমি বললাম সে গিটার বাজাতে পারে, আরেকজনকে দেখিয়ে বললাম সেও বাজাতে পারে। এই যে হি ক্যান প্লে টু, এখানে বললাম শি ক্যান প্লে দ্য গিটার, সে গিটারটা তো বাজাতে পারে, বাট আমি যদি এই প্লেটাকে এখানে মানে গায়েব করে দিই বা এই প্লেটাতে যদি এখানে না রাখি, তাহলে আমার আন্ডারস্টুড যে এখানে কিন্তু প্লে ওয়ার্ডটা আছে, কারণ এখানে প্লে আছে, এখানে প্লে আছে এবং এটা ভার্ব, এই ভার্বটা কিন্তু এখানে আমি আবার লিখব না। শি ক্যান প্লে দ্য গিটার অ্যান্ড হি ক্যান প্লে টু, তো এখানে এই প্লে ওয়ার্ডটার ওমিশন করছে, এই প্লে ওয়ার্ডটা আমি এখানে রাখবো না, তারপরে ওয়ার্ডটা মানে এইভাবে কিন্তু সেন্টেন্সটা লেখা হবে এবং এটা কিন্তু ঠিক সেন্টেন্স। শি ক্যান প্লে দ্য গিটার, হি ক্যান টু, তো এই প্লেটা এখানে আমি উড়িয়ে দিলাম, এটাকে বলা হয় এলিপসিস, ওমিশন অফ দ্য ওয়ার্ডস। ঠিক আছে, নেক্সট এখানে বলেই দিয়েছে ইট অ্যাভয়েডস রেপিটেশন অ্যান্ড মেক সেন্টেন্স কনসাইড। এটা কী করে, এলিপসিস কী করে, রেপিটেশনটাকে, কোনো ওয়ার্ডের রেপিটেশনটাকে অ্যাভয়েড করে দেয়, ঠিক আছে, অ্যান্ড সেন্টেন্সটাকে যথার্থ রূপে নিয়ে আসে। তারপরে হচ্ছে ইনভার্সন, এটাও খুবই ইম্পর্টেন্ট, এবং আমি কোনো একটা তোমাদের মক ইন্টারভিউতে যখন আমরা করেছি এক্সপিরিয়েন্স তোমাদের দিয়েছি, এখনও দেবো, সেখানে 11-12 যে এক্সপিরিয়েন্স ভিডিওগুলো দিয়েছি, সেখানে আমি কোনো একটা এক্সপিরিয়েন্সে ইন্টারভিউতে দেখেছিলাম যে ইনভার্সন থেকে তাকে প্রশ্ন ধরেছে। ইনভার্সন কিছুই না, আমাদের সেন্টেন্স সাধারণত স্ট্রাকচার কী হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, আর ইনভার্সনের ক্ষেত্রে কী হয়, কিছুই না, ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, তখন হয়ে যায় সেটা ইনভার্সন। ঠিক আছে, যেমন আমি এখানে লিখলাম আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? তো এখানে দেখো আমি কি করলাম, এই সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্টের আগে আমি ভার্বটাকে নিয়ে চলে আসলাম, এটাই হচ্ছে বেসিক্যালি ইনভার্সন। বুঝতে পারছো? ইনভার্সন আমরা কোথায় করি? নর্মালি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনভার্সন ইন্টারোগেটিভ সেন্টেন্সে করে থাকি। আবার যখন আমরা সেন্টেন্সটাতে মানে এইভাবে যখন লিখি, তোমরা যে নো সুনার হ্যাড দেখেছো, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন আমরা সেন্টেন্স বানাই, নো সুনার, এই যে নেভার দিয়ে যখন সেন্টেন্স বানাই, তখনও কিন্তু আমরা ইনভার্সন করে থাকি। এগুলো আমি তখন তোমাদের যখন এসএলএসটি ইংলিশের গ্রামার ক্লাস করিয়েছিলাম, আমার এখনও মনে পড়ছে, তোমরা সেই টাইমে আশা করি এগুলো তোমাদের ভালোভাবে শিখিয়েছিলাম, কোথায় কোথায় আমরা এরকম ইনভার্সন করে থাকি। তো এখানে অ্যাকচুয়ালি নেভার হ্যাভ আই সিন সাচ এ বিউটি, এখানে একটা এ দিলে ভালো হয়, নেভার হ্যাভ আই সিন সাচ আ বিউটি বা সাচ বিউটি, ঠিক আছে। তো এখানে দেখো নেভার, এখানে আমাদের হচ্ছে ভার্ব হচ্ছে আই হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের আগে আমরা হ্যাভ মানে ভার্বটাকে নিয়ে চলে এসেছি, তাই এটা ইনভার্সন, কিন্তু সেন্টেন্সটা কিন্তু ঠিক। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইনভার্সন করে থাকি। ইট ইউজড ফর এমফ্যাসিস, এটা এমফ্যাসিস জোর দেওয়ার জন্য ইউজ করায়, কোশ্চেন করার জন্য ইউজ করায়, যেমনটা এখানে বললাম, অর স্টাইলিস্টিক এফেক্ট, ঠিক আছে। চলো নেক্সট,
নেক্সট হচ্ছে প্যারালালিজম। প্যারালাল মানেই আমরা বুঝি প্যারালালি কোনো একটা জিনিস, যেখানে বলছে এখানে প্যারালালিজম মিনস ইউজিং দ্য সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফর সিমিলার এলিমেন্টস। সিমিলার এলিমেন্টসের জন্য একই রকম স্ট্রাকচারটাকে আমাকে ইউজ করতে হবে। এক্সাম্পল দেখো, হি ওয়ান্টস টু স্টাডি, টু ওয়ার্ক অ্যান্ড টু সাকসিড। প্রথমে প্যারালালি দেখো চলছে, প্রথমে সে স্টাডি করবে, তাই তো, প্রথমে সে স্টাডি করবে, স্টেপ বাই স্টেপ চলছে, মানে একটা সঠিক পথে যেটাকে চলা বা প্যারালালি চলা সেটাকে আমরা বলি প্যারালালিজম। মানে প্রথমে সে স্টাডি করবে, তারপরে সে কাজ করবে এবং তারপরেই তো সে সাকসিড হবে, তাই না? প্রথমে সে স্টাডি করবে, তারপরে চাকরি পাবে, তারপরেই তো সফল হবে। তো এই যে প্যারালালি চলছে মানে পরপর ক্রম অনুযায়ী চলছে, এটাকে অ্যাকচুয়ালি প্যারালালিজম বলে সেন্টেন্স বা ইংলিশে। ঠিক আছে, এখানে আরও একটা সেন্টেন্স আছে, শি লাইকস রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি প্যারালালিজম। নেক্সট হচ্ছে লেক্সিক্যাল ভার্ব ভার্সেস অক্সিলারি ভার্ব। মানে লেক্সিক্যাল ভার্ব সম্পর্কে দেখব, অক্সিলারি ভার্ব সম্পর্কে দেখব। অক্সিলারি ভার্ব আশা করি সকলে জানো, নতুন কিছু না। লেক্সিক্যাল ভার্বটা একটু দেখি, বলছে লেক্সিক্যাল ভার্বস দ্যাট এক্সপ্রেসেস অ্যাকশন, স্টেট অর ইভেন্ট অ্যান্ড প্রোভাইডস দ্য কোর মিনিং অফ দ্য সেন্টেন্স। লেক্সিক্যাল ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যে ভার্বের দ্বারা আমরা কোনো কিছু অ্যাকশন বোঝাই, কোনো কিছুর স্টেট বোঝাই, ঠিক আছে, মানে অবস্থা বোঝায়, অর ইভেন্ট, কোনো ইভেন্ট বোঝায়, অ্যান্ড প্রোভাইডস দ্য কোর মিনিং, এবং তার ফলে একটা আমরা কি একটা মানে কোর মিনিংয়ে আসতে পারি বা কোর মিনিং বোঝায়, সেই ভার্বের মাধ্যমে সেটাকে আমরা বলি লেক্সিক্যাল ভার্ব। যেমন দে প্লে ফুটবল, এখানে প্লে হচ্ছে অ্যাকশান বোঝাচ্ছে, দেখো এই যে অ্যাকশান বোঝাই বলে দিয়েছে, দে প্লে ফুটবল, সুতরাং এটা অ্যাকশান বোঝাচ্ছে, এটা লেক্সিক্যাল ভার্ব। হি নোজ দ্য আনসার, সে আনসারটা জানে, এটাও একটা লেক্সিক্যাল ভার্বের এক্সাম্পল। ওকে, এবং এই ভার্বগুলো আমরা ইউজ করে দেখো একটা এক্সাক্ট মিনিংয়ে আসতে পারছি। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলছে, অ্যান্ড দে দে নোজ দ্য আনসার, হি নোজ দ্য আনসার, সে আনসারটা জানে। ওকে, তো এর মধ্যে একটা আমরা কোর মিনিং দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় লেক্সিক্যাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব সকলেই তো জানো, এই যে যেটাকে আমরা বলে থাকি হেল্পিং ভার্ব, সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, এই ভার্বগুলো ইজ হয়, হ্যাভ হয়, ডু হয়, উইল হয়, আরও অনেকটা আছে তোমরা জানো। তোমরা আমাকে বলবে হোয়াট ইজ অ্যানোমেলাস ভার্ব। অ্যানোমেলাস ভার্ব, এটা আমাকে বলবে তো কমেন্ট করে, হোয়াট ইজ অ্যানোমেলাস, ANOMALOUS, অ্যানোমেলাস ভার্ব, এটা কি আমাকে কমেন্ট করে বলবে তো। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে পার্টিসিপেল। পার্টিসিপেল আমরা করেছি, বাট সেখানে আমরা দেখেছিলাম প্রেজেন্ট পার্টিসিপেল, আর এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল আমাদের জানতে হবে। আমি ডেফিনেশানে যাচ্ছি না, তোমরা দেখে নিও, আমি দুটো এক্সাম্পল দিয়ে মানে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি যেমন বললাম রানিং ট্রেন, রানিং ট্রেন বা মুভিং কার একই জিনিস। আর একটা সেন্টেন্স লিখলাম এখানে যেটা আছে, ব্রোকেন এগস, গ্লাস, ব্রোকেন গ্লাস। দেখো পার্টিসিপেল একটা প্রেজেন্ট হয় আর একটা পাস্ট হয়, ঠিক আছে। প্রেজেন্ট মানে যেখানে তোমাকে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এবং সেটা পার্টিসিপেল আমি আগে বলেছি যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, জিরার নাউনের মতো কাজ করে। তো এখানে ওদেরকে রানিং ট্রেন, ট্রেনটা কেমন, দুরন্ত বা ছুটন্ত ট্রেন। এই রানিং এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, যেটা ভার্বের সঙ্গে আইএনজি ফর্মে আছে, তাই এটা পার্টিসিপেল। আর এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ট্রেনটাকে কোয়ালিফাই করছে, তাই এটা প্রেজেন্ট। যেহেতু আইএনজি ফর্মে আছে তাই এটা প্রেজেন্ট পার্টিসিপেল, কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। এখানে দেখো গ্লাস, ব্রোকেন গ্লাস, গ্লাসটা কেমন, গ্লাসটা হচ্ছে ব্রোকেন, তাই এটাও অ্যাডজেক্টিভের কাজ করছে, এটাও অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু এটা এই যে পার্টিসিপেল ফর্মে আছে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম, পাস্ট ফর্মে আছে, ইএন, এই যে ইএন দেখতে পাচ্ছ, তাই এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। বোঝা গেল? প্রেজেন্ট পার্টিসিপেল মানে আইএনজি ফর্মে থাকবে, বাট দুটোই কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। যেটা আইএনজিতে থাকবে সেটা প্রেজেন্ট পার্টিসিপেল, আর হচ্ছে V3 ফর্মে থাকলে সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপেল, তাই তো। তো ব্রোকেন গ্লাস এটাও হচ্ছে পার্টিসিপেল। তো এই হয়ে গেল প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। ক্লিয়ার? ভিডিওটি এখনও যারা দেখছো তাদের আশা করছি ভালো লাগছে এবং তোমরা কিছু শিখতে পারছো। তো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ঠিক আছে, একটা কমেন্ট করো কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু একটা লাইক করো। দেখো এতটা তোমাদের জন্য নিয়ে এসে এগুলো টাইম লাগে অনেকটা,
তো একটা লাইক করলে তোমাদের কিছু যায় আসে না, একটা লাইক করে দিও, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম কিন্তু অনেক ভিডিও আমি দিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো, তোমাদের ইন্টারভিউতে অনেকটা হেল্পফুল হবে। অনেক রকম ভিডিও আছে, আমরা অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিও। নেক্সট হচ্ছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন এটাও সকলে জানো, নাউন ইন অ্যাপোজিশন যেটাকে আমরা বলি। অ্যাপোজিশন ইজ হোয়েন টু নাউন ফ্রেজেস রেফার টু দ্য সেম থিং, যখন দুটো ওয়ার্ড একই জিনিসকে মেনশন করে, ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন বলে থাকি। দ্য সেকেন্ড এলিমেন্ট, এখানে কী হয়, সেকেন্ড এলিমেন্ট এক্সপ্লেন্স দ্য অর রিনেমস অ্যান্ড দ্য ফার্স্ট ক্যান বি, দ্য সেকেন্ড এলিমেন্ট এক্সপ্লেন্স অর রিনেমস দ্য ফার্স্ট। আচ্ছা, সেকেন্ডটা ফার্স্টটাকে রিনেম করে বা সেটাকেই এক্সপ্লেন করে। যেমন এক্সাম্পল দেখো, টেগর আ গ্রেট পোয়েট রোট গীতাঞ্জলি, ঠিক আছে। এক্সাম্পলটা দেখো, টেগর আ গ্রেট পোয়েট রোট গীতাঞ্জলি। এখানে এ গ্রেট পোয়েট ইজ অ্যান অ্যাপোজিশন টু রবীন্দ্রনাথ টেগর। এই রবীন্দ্রনাথ টেগর এইটা সম্পর্কেই বলছে গ্রেট পোয়েট, দুজনেই একই জিনিস। গ্রেট পোয়েট যে সেই টেগর, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি এই গ্রেট পোয়েটটা হচ্ছে অ্যাপোজিশন ফর্মে আছে। গ্রেট পোয়েট ইজ ইন অ্যাপোজিশন কার, টু টেগর বা রবীন্দ্রনাথ টেগর, ঠিক আছে। তো এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি নাউন ইন অ্যাপোজিশন, যেখানে এখানে বলছে যখন দুটো নাউন আর ফ্রেজ রেফার টু দ্য সেম থিং, যখন দুটো নাউন বা ফ্রেজ একই জিনিসটাকে রেফার করে। এই দুটো জিনিস, একজনকে টেগরও যে, সেই হচ্ছে গ্রেট পোয়েট যে গীতাঞ্জলি লিখেছিল। এটাই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। আরও ডিটেলসে বলা যেত, আমি সেখানে যাচ্ছি না, আমাকে কমপ্লিট করতে হবে অনেকগুলো, এবং এটা নতুন করে বলার কিছু নেই, তোমরা সকলেই জানো। যেমন এটা ডিটারমিনার ভার্সেস অ্যাডজেক্টিভ, এটাও আমরা দেখেছি একটা এক্সামে, একটা ইন্টারভিউতে ধরেছে, ডিটারমিনার থেকে প্রশ্ন ধরেছিল আমার যতটুকু মনে পড়ছে, ঠিক আছে। ডিটারমিনার থেকে কিন্তু প্রশ্ন ধরেছিল। এ ডিটারমিনার কামস বিফোর আ নাউন টু লিমিট অর স্পেসিফাই ইট, দুটোর এরকম ঠিক এরকমই ধরেছিল মনে হয়, না ডেফিনেশন ধরেছিল। তো যাই হোক, আমাদের ডিটারমিনার অ্যাডজেক্টিভের পার্থক্যটা বুঝলেই বোঝা যাবে। ডিটারমিনার কী করে, এই লাইনটা দেখো, ডিটারমিনার্স লিমিট করে, হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ ডিসক্রাইব করে। মানে ডিটারমিনার কামস বিফোর আ নাউন, যেটা অবশ্যই একটা নাউনের আগে আসবে, টু লিমিট অর স্পেসিফাই, যেটাকে স্পেসিফাই করবে অথবা লিমিট করবে। যেমন দিস বুক মাই পেন, দেখো এটা আমি এখানে এক্সাম্পল সহকারে এই জায়গাটা যদি দেখো, শি হ্যাজ 3 বুকস, এখানে 3টা কি, বুকস নাউনের আগে বসছে ডিটারমিনার 3, ঠিক আছে, একটা নাম্বার, এটাকে লিমিট করছে অ্যাকচুয়ালি, বুকসটার লিমিটেশন বোঝাচ্ছে যে কটা বুক, না 3টে বুক। তো এই লিমিটেশন বোঝালে, লিমিট করলে বা তাকে স্পেসিফাই করলে, সেটাকে আমরা বলি ডিটারমিনার। ঠিক সেমভাবেই একটা নাউনের আগে একটা ওয়ার্ড যখন বসবে এবং যখন সেই নাউনটাকেই ডেসক্রাইব করে, সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। যখন বুকস, এটাও তো নাউন, আমরা আগেই পড়েছি। তো নাউনটাকে ডেসক্রাইব করছে কিভাবে, বিউটিফুল, তো এই বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো এবং ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা। ওকে, এখানে দেখো কি বলেছে, ডিটারমিনার সেটস রেফারেন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস অ্যাড ডেসক্রিপশন, বোঝা গেল। নেক্সট হচ্ছে কোয়ান্টিফায়ার ভার্সেস নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ ওই যে 3, 4, 5 এখানে লেখা আছে, এই যে নিউমেরাল অ্যাডজেক্টিভ। অ্যান্ড কোয়ান্টিফায়ার হচ্ছে কোনগুলো, এই যে সাম, ম্যানি, ফিউ, এবং এরা সবসময় কি হয়, ইনডেফিনাইট, ঠিক আছে, ইনডেফিনাইট। তো এটাও কিন্তু করে যাবে অবশ্যই। যেমন ডিটারমিনার অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট, তেমন কিন্তু কোয়ান্টিফায়ার ভার্সেস নিউমেরাল অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট, কারণ সেখানে আমরা দেখেছি দুটোর জিনিসের কিন্তু ডিফারেন্স ধরছে। তো কোয়ান্টিফায়ার শো কোয়ান্টিটি, কোয়ান্টিফায়ার কোয়ান্টিটি বোঝায়, ঠিক আছে। যেমন এক্সাম্পল সাম, ম্যানি, ফিউ। হোয়াইল নিউমেরাল অ্যাডজেক্টিভ শোজ এক্স্যাক্ট নাম্বার, এটা কোয়ান্টিটি বোঝাবে, বাট কতটা সেটা বলবে না, একটা কোয়ান্টিটি বোঝাবে যেটা ইনডেফিনাইট। কিন্তু অ্যাডজেক্টিভ সাধারণত কী করে, নিউমেরাল অ্যাডজেক্টিভ সাধারণত কী করে, যে এক্স্যাক্ট নাম্বারটা বুঝিয়ে যায়। যেমন 2, 5, 5 অ্যাপেলস, এই ধরনের, ঠিক আছে, 5000, এই ধরনের। তো এক্স্যাক্ট নাম্বারটা বলে দেয়, সেটাই হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। কোয়ান্টিফায়ার্স আর ইনডেফিনাইট, যেটা বলছিলাম এখানে লেখাই আছে, সেটা একটু দেখে নিও। পিডিএফ কিন্তু তোমাদের পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম জয়েন করতে হবে। পিডিএফ আমি টেলিগ্রামে এটা দিয়ে দেবো, ঠিক আছে। আর শেষে তোমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের কিন্তু
এসএলএসটি ইন্টারভিউ গাইড ইবুক তোমার ইন্টারভিউয়ের জন্য বেস্ট বুক, সেটা সম্পর্কে আমরা শেষে বলবো, তার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, তোমাদের দেখাবো বিষয়টা কি, ঠিক আছে? যারা নিয়েছো তারা তো জানো, তাদের এখনও বলছি খুব ভালো করে প্রিপারেশন করো, টাইম নেই, এসে গেছে, তাড়াতাড়ি তোমরা সেটা রেডি করে ফেলো সবগুলো। নেক্সট আমরা যাচ্ছি, অনেকগুলো আছে এখনও। নেক্সট হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ সাধারণত নাউন ফ্রেজ হয়, অবজেক্টিভ ফ্রেজ হয়, আমরা জানি তো প্রিপোজিশনাল ফ্রেজটাও হয়, এটা একটু কনফিউজিং টাইপের, সেজন্য এটাই রেখেছি আমি। আর ওগুলো ধরলে আশা করি তোমরা পেরে যাবে, ঠিক আছে? যেমন আমরা যেমন করেছিলাম না, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, সেটাই ফ্রেজেরই কাজ, সেটাই যখন ফ্রেজ হিসেবে কাজ করবে, মানে কি হয়, ক্লজে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে, ফ্রেজে সেটা থাকে না, ঠিক আছে? সেটাই জিনিস একই, বাট সেটা ক্লজ হিসেবে কাজ করলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, যদি ফ্রেজ হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তো এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা কথা বলি সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে। এই প্রিপোজিশনাল ফ্রেজ কনসিস্ট অফ আ প্রিপোজিশন, যেটা অবশ্যই প্রিপোজিশন দিয়ে তৈরি হবে, প্লাস অবজেক্ট। যেমন ইন দ্য রুম, ইন প্রিপোজিশন, অবজেক্ট হচ্ছে দ্য রুম। ইট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করতে পারে, অর অ্যাডভার্ব হিসাবেও কাজ করতে পারে। এটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা প্রিপোজিশনাল ফ্রেজের, যে আমরা যদি অ্যাডভার্ব ফ্রেজ বলি সে অ্যাডভার্ব হিসাবেই কাজ করবে, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজের কাজ দুইভাবে হয়, সেটা অ্যাডজেক্টিভ হিসাবেও হতে পারে, অ্যাডভার্ব হিসাবেও হতে পারে। এবং গিভিং এক্সট্রা ডিটেল অ্যাবাউট প্লেস, টাইম, এটসেট্রা, এবং প্লেস টাইম সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, সেটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। নেক্সট হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট, ভেরি 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 ইম্পর্টেন্ট, যে কোনো সময় ধরতে পারে। ফাইনাইট, নন ফাইনাইট, ফাইনাইট যে ভার্বগুলো আমরা সাধারণত দেখি যে টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেগুলোই ফাইনাইট। নন ফাইনাইট যেগুলো চেঞ্জ হয় না, নন ফাইনাইটের মধ্যে আমরা পাই ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এগুলো জানো সকলে, ঠিক আছে? তো এগুলো সাধারণত দেখবে টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না, বাট ফাইনাইট ভার্বগুলো পার্সন অনুযায়ী, টেন্স অনুযায়ী, কিন্তু সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। যেমন এখানে দেখো, এখানে লেখা আছে হি রানস, আমি যদি এখানে হিটা আই করে দিই, হি আই রান হবে, ঠিক আছে? তো এই যে ভার্বটা, এখানে এস হলো, এখানে এন হলো, কেন? এখানে হি এর জন্য, এখানে আয়ের জন্য। তো এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হচ্ছে, এই ধরনের ভার্বগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব, যেগুলো চেঞ্জ হয় টেন্স অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী বা পার্সন অনুযায়ী। আর এই নন ফাইনাইটটা অন্য, যেটা ইনফিনিটিভের মধ্যে পড়ে, জিরান্ড হয়, পার্টিসিপেল হয়, এগুলো কোনো রকম চেঞ্জ হয় না। এখানে বলাই আছে যে নন ফাইনাইট ভার্বস ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেল ডু নট শো টেন্স, টু রান, রানিং, এখানে টু রান মানে কি, এটা ইনফিনিটিভ, রানিং জিরান্ড, পার্টিসিপেল হচ্ছে, ওর এক্সাম্পলটা দোকানে আমরা করে এসেছি যদিও ওটা আগে। অনলি ফাইনাইট ভার্বস ক্যান বি মেন ভার্ব, এবং ফাইনাইট ভার্বই সবসময় মেন ভার্ব হতে পারে। এখানে দেখো রানস হচ্ছে মেন ভার্ব, এবং এটা ফাইনাইট ভার্ব, কিন্তু নন ফাইনাইট ভার্ব কখনো মেন ভার্ব হিসাবে কাজ করতে পারে না। ক্লিয়ার? সহজ জিনিস, জানো এটা। স্প্লিট ইনফিনিটিভ, এটাও একটা সহজ জিনিস, আমি বলবো তোমাদের সকলেরই জানা। ইনফিনিটিভ মানে কি, 2+V1, এটাই হচ্ছে সাবজেক্টের স্ট্রাকচার, এটাই সবসময় বসে। আর স্প্লিট ইনফিনিটিভ মানে এই দুটো জিনিসটাকে স্প্লিট করে দেবে, এই দুটো জিনিসটাকে পৃথক, পার্থক্য বানিয়ে দেবে, দিয়ে এই মাঝখানে অন্য কোনো একটা ওয়ার্ড ঢুকে যাবে। সাধারণত সেটা হয়ে থাকে অ্যাডভার্ব চলে আসে, সেটাকে আমরা বলি স্প্লিট ইনফিনিটিভ, ঠিক আছে? যেমন এখানেই দেখো, এই যে বলে দিয়েছি টু বোল্ডলি গো, যেমন অ্যাকচুয়ালি এটার ইনফিনিটিভটা হওয়ার কথা ছিল টু গো, এটাই হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু এটাকে স্প্লিট ইনফিনিটিভ কেন বলবো, কারণ এদের মাঝখানে স্প্লিট হয়ে যাচ্ছে, ভাঙন ধরে গেছে, ভাঙন ধরে একটা অ্যাডভার্ব ঢুকে গেছে, এটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। সহজ ভাষায় বোঝালাম, ডেফিনেশানে গেলাম না, ডেফিনেশান তোমরা একটু দেখে নিও। স্প্লিট ইনফিনিটিভ হচ্ছে এটাই, ঠিক আছে? কিন্তু যখন এই ধরনের সেন্টেন্স থাকবে সেটা কিন্তু ভুল নয়, স্প্লিট ইনফিনিটিভ আমরা ইউজ করি। ক্লিয়ার? একটা এক্সাম্পল লিখেই ফেলি এখানে স্প্লিট ইনফিনিটিভে, যেমন আমি বললাম হি ট্রায়েড টু কেয়ারফুলি এক্সপ্লেইন দ্য প্রবলেম। এখানে দেখো, এই যে টু আর এই যে হচ্ছে V1, এটা হচ্ছে V1, টু এক্সপ্লেইন, এর মাঝখানে আমি কেয়ারফুলিটাকে ঢুকিয়ে দিলাম, একটা অ্যাডভার্ব এনে দিলাম, মানে এটাকে আর এটাকে স্প্লিট করে দিলাম কেয়ারফুলি দিয়ে, তো এটাই হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। ক্লিয়ার?
নেক্সট, নেক্সট হচ্ছে ইন্ডিকেটিভ মুড। তিনটে মুড সম্পর্কে একটুখানি জেনে যাবো, আশা করি মুড সম্পর্কে তোমরা পড়েছো এর আগে। তো ইন্ডিকেটিভ মুড ইজ ইউজ টু স্টেট ফ্যাক্টস, গিভ ইনফরমেশন অর আস্ক কোশ্চেন। ইন্ডিকেটিভ মুডের দ্বারা আমরা কোনো এরকম ফ্যাক্টকে প্রকাশ করে ইনফরমেশান দিয়ে থাকি এবং কোশ্চেন করে থাকি, সেটাকে বলা হয় ইন্ডিকেটিভ মুড। যেমন শি রাইটস আ লেটার, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এই যে ফ্যাক্ট, স্টেট ফ্যাক্ট। দে আর প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে একটা ইনফরমেশান দিচ্ছে, ঠিক আছে, ফ্যাক্ট বা ইনফরমেশান বলতে পারি। তারপরে ডু ইউ লাইক কফি, এটা কোশ্চেন করছি, তো এটাকে এইগুলোকে আমরা বলি ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুডের সাহায্যে স্টেট ফ্যাক্ট করা হয়, ইনফরমেশান দেওয়া হয় আর কোশ্চেন করা হয়। ইম্পারেটিভ মুডটা কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ইম্পারেটিভ মুডস হচ্ছে ইজ ইউজ টু গিভ অর্ডার্স, অর্ডার্স দেওয়ার জন্য আমরা ইম্পারেটিভ মুড ইউজ করি। টু রিকোয়েস্ট, রিকোয়েস্ট করার জন্য ইম্পারেটিভ মুড ইউজ করি। টু অ্যাডভাইস, অ্যাডভাইসের জন্য ইম্পারেটিভ মুড ইউজ করি। অর ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। যেমন ক্লোজ দ্য ডোর, ইম্প্যারেটিভ, দেখো যেখানে আমরা সাধারণত ইম্প্যারেটিভ সেন্টেন্স আমরা কী জানি, ইউ সাধারণত উর্জে থাকে, এখানেও দেখো ক্লোজ দ্য ডোর, এটা একটা অর্ডার দেওয়া হচ্ছে, এটা একটা ইম্প্যারেটিভ মুড। প্লিজ হেল্প মি, এটা একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, এটা একটা ইম্প্যারেটিভ মুড। টেক কেয়ার অফ ইউর হেলথ, এটা একটা অ্যাডভাইস দিচ্ছে, এটাও ইম্প্যারেটিভ মুড। দেখো এই সবগুলোর আগে কিন্তু একটা করে ইউ উর্জে আছে, ইউ, এটা সাধারণত ইম্প্যারেটিভ সেন্টেন্সে হয়ে থাকে, আমরা জানি। তো এটা হচ্ছে যে মুডের সাহায্যে বা যে সেন্টেন্সের দ্বারা ইনফরমেশান, এই অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ইনস্ট্রাকশন বোঝানো হয়, সেটাকে আমরা বলি ইম্প্যারেটিভ মুড। আর ইন্ডিকেটিভ মুডের সাহায্যে যেটাকে আমরা জেনারেল স্টেটমেন্ট, ইনফরমেশান, কোশ্চেন করি, সেটা হচ্ছে ইম্প্যারেটিভ মুড, ইন্ডিকেটিভ মুড। আরেকটা আছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। এটা আবার দুইভাবে হয়, হ্যাঁ। সাবজাংটিভ মুড ইজ ইউজ টু এক্সপ্রেস উইশেস, সাজেশনস, ডিম্যান্ডস অর আনরিয়েল ইমাজিনারি সিচুয়েশান। এইটা দিয়ে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, সাবজাংটিভ মুড সাধারণত কীভাবে ইউজ হয়, সাবজাংটিভ মুডের সামনে যে আমরা উইশ এক্সপ্রেস করি, যেমন আই উইশ আই ওয়ার রিচ, আই উইশ আই ওয়ার রিচ, এখানে দেখো এই যে সেন্টেন্সটা আছে, এইভাবে হয়ে থাকে, ঠিক আছে। তো সাজেশন বোঝাতে পারে, উইশ বোঝাতে পারে, ডিম্যান্ড, অথবা কোনো আনরিয়েল বা হাইপোথেটিক্যাল সেন্টেন্স, ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই টু দ্য স্কাই, এই ধরনের সেন্টেন্স, আনরিয়েল বা ইমাজিনারি সেন্টেন্স আমরা ইউজ করি সাবজাংটিভ মুডে। এক্সাম্পল দেখো, এই যে আই উইশ, এই যে উইশ বোঝাই বা আনরিয়েল সিচুয়েশান, আই উইশ আই ওয়ার রিচ, আমি উইশ করি যদি আমি বড় লোক হতাম। ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি মোর, আমি যদি তুমি হতাম, বাট সেটাকে সম্ভব, তো এটা হচ্ছে আনরিয়েল। অথবা আরেকটা, এটা উইশের মধ্যেও পড়ে। নেক্সট হচ্ছে সাজেশন, ডিম্যান্ড, নেসেসিটি। এটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুড, আর এটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ মুড। পাস্ট সাবজাংটিভ মুডে এই যে আমরা বি ভাব ইউজ করি, হ্যাঁ। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি, এই যে হি এরপরে হচ্ছে তোমার, আমরা সাধারণত হি এর পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করি, বাট না, এখানে শুধুমাত্র বি হবে। এটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ মুডেই কিন্তু হয়ে থাকে। দ্য টিচার ইনসিস্টেড দ্যাট শি স্টাডি, শি এর পরে স্টাডিজ করার কথা ছিল, বাট শি স্টাডি হবে, এখানে কোনো টেন্সটা ফলো হবে না। এটাকে বলা হয় সাবজাংটিভ মুড। মুডের আলাদা একটা ক্লাস দেওয়া আছে, বুঝতে না পারলে দেখে নিও, এই ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, মানে আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই আমরা SLST এক্সামের সময় দিয়েছিলাম। নেক্সট হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স যেখানে কন্ডিশন বোঝাবে, হ্যাঁ। কন্ডিশনাল এক্সপ্রেসেস কজ, এফেক্ট, রিলেশনস, টাইপস ইনক্লুড জিরো ফ্যাক্টস, ফার্স্ট রিয়েল, ফিউচার, সেকেন্ড হচ্ছে আনরিয়েল প্রেজেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে আনরিয়েল পাস্ট। এইগুলো সাধারণত কন্ডিশনালি হয়ে থাকে এবং কন্ডিশনাল সেন্টেন্সের মাধ্যমে আমরা এগুলোই বুঝে থাকি। কী বোঝায়, মেনলি হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনস, ঠিক আছে। কন্ডিশনাল সেন্টেন্স যেখানে মোটামুটি কন্ডিশন দেবে, আমি আর এখানে এক্সাম্পল দিলাম না, আশা করি তোমরা এটা জানো। নেক্সট হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ যেমন আমরা করলাম প্রিপোজিশনাল ফ্রেজ একটা করেছিলাম, এটা হচ্ছে সেই নাউন ফ্রেজ, যেখানে একটা ফ্রেজ মানে কি, যেটা এক বা একাধিক ওয়ার্ডের একটা সমষ্টি, কিন্তু সেটা যদি নাউন হিসেবে কাজ করে সেন্টেন্সে, হতে পারে সেটা সাবজেক্ট, হতে পারে সেটা অবজেক্ট, তাহলে সেটা হবে নাউন ফ্রেজ। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, এ নাউন ফ্রেজ ইনক্লুডস এ নাউন অ্যান্ড ইটস মডিফায়ার্স। দ্য টল বয় ইন দ্য ক্লাস, দ্য টল বয় ইন দ্য ক্লাস, এরপরে মনে করো আমি এটা কন্টিনিউ করছি, ওয়াজ ভেরি রিচ,
দ্য টল বয় ইন দ্য ক্লাস ওয়াজ ভেরি রিচ। তো এখানে এটা দেখো অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি, সুতরাং এটা একটা ফ্রেজ এবং এটা ফ্রেজটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে, তার মানে এটা একটা নাউন। এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে এই সেন্টেন্সটা, আর সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে তাকে নাউন বা প্রোনাউন হতে হয়, তার মানে এটা নাউন হিসেবে কাজ করতে, সুতরাং এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। বোঝাতে পারলাম? নেক্সট হচ্ছে কজেটিভ ভার্ব, ইম্পর্টেন্ট, কিন্তু কজেটিভ ভার্বটা ইম্পর্টেন্ট। আমরা রিসেন্ট তোমাদের যে একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ভিডিও দিয়েছি, কোন জোনের আমার মনে নেই, মনে হয় সাউদার্ন জোন বা নর্দার্ন জোন হবে, সেখানে দেখবে কজেটিভ ভার্ব থেকে প্রশ্ন ধরেছিল। ঠিক আছে, কজেটিভ ভার্ব শোজ দ্যাট সামওয়ান কজেস অ্যানাদার পারসন টু ডু সামথিং, যেখানে বক্তা নিজে কাজ করেন। পজিটিভ ভার্ব কিছু কিছু আছে, এই যে মেক, হ্যাভ, গেট, লেট। যেমন আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, আমি আমার গাড়িটা রিপেয়ার করেছিলাম, বাট সে করেনি, রিপেয়ার করেছে অন্য একজন। এখানে সেটাই বলছে, শোজ দ্যাট সামওয়ান কজেস অ্যানাদার পারসন টু ডু সামথিং, সে নিজে করে না, সে গাড়িটা ঠিক করেছে, রিপেয়ার করেছে, বাট সে নিজে করেনি, অন্য কারোর দ্বারাই করিয়েছে, সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের মধ্যে মেক পড়ে, হ্যাভ পড়ে, গেট, লেট এইগুলো পড়ে থাকে, আমরা এগুলোকে বলে থাকি পজিটিভ ভার্ব। ক্লিয়ার? নেক্সট, সিমিলারলি নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজের মতো ভার্ব ফ্রেজ, সেটাও ফ্রেজ মানে যেখানে একের বেশি ওয়ার্ড থাকবে, ঠিক আছে, এবং সেটা যদি ভার্বের মতো কাজ করে সেটা হবে ভার্ব ফ্রেজ। কিছুই না, এ ভার্ব ফ্রেজ ইনক্লুডস দ্য মেন ভার্ব অ্যান্ড অক্সিলারি। ভার্ব ফ্রেজ সাধারণত কিসের ইনক্লুড করে? মেন ভার্বের সঙ্গে কিছু অক্সিলারি ভার্ব, যেমন এখানে ওয়ার্কিং হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে, আর এর সঙ্গে অক্সিলারি ভার্ব কী আছে? হ্যাজ বিন। তো এটা একটা, দুটো, তিনটে ওয়ার্ড আছে মানে ফ্রেজ, এবং এই হ্যাজ বিন, ওয়ার্কিং, আমি বললাম নিতা has been working here for 10 days, নিতে এখানে 10 দিন ধরে কাজ করছে। তো এখানে হচ্ছে এই যে হ্যাজ, ওয়ার্কিং তো মেন ভার্ব, আর এটাকে পুরোটাই আমরা এখানে ভার্ব হিসেবে ধরে নেব, অনেকগুলো ওয়ার্ড, তাই এটা ভার্ব ফ্রেজ। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স ইজি। কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ ওন মেন ক্লজ। একটা কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে কী হয়? একটা মেন ক্লজ থাকবে অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজ একটা আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে মেন ক্লজ মানে একটাকে তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আর একটা ডিপেন্ডেন্ট হতে হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেন ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, মানে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট মানে ডিপেন্ডেন্ট ক্লজ আমরা জানি, অ্যান্ড মেন ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, এটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ডে কী হয়? কম্পাউন্ডে সবসময় ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা ক্লজ থাকে। যেমন এখানে বলছে কি, এ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ টু ইন্ডিপেন্ডেন্ট। এগুলো দেখো সহজ বলে আমি আর এক্সাম্পল কিন্তু দিইনি, এগুলো তোমরা জানো। এ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, তার মধ্যে দুটো বা দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, জয়েন্ট বাই কনজাংশন, অবশ্যই সেগুলো কনজাংশন দ্বারা জয়েন্ট থাকবে, যেমন অ্যান্ড, বাট, অর, এইগুলো দিয়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, মানে যে সেন্টেন্সের মধ্যে কম্পাউন্ডও থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সও থাকবে। কম্পাউন্ড হতে গেলে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, আর কমপ্লেক্স হতে গেলে তাকে ইন্ডিপেন্ডেন্ট তো হতেই হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে আর একটা, মানে একটা মেন ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, আমরা এখানেই পড়ে এসেছি এই যে, ঠিক আছে। তো এটা কি বলছে? কমপ্লেক্স কম্পাউন্ড, একটা এক্সাম্পল আছে এখানে বুঝতে পারবে। ইট কন্টেন্স অ্যাটলিস্ট টু মেন ক্লজেস, অ্যাটলিস্ট দুটো ক্লজ থাকবে, কমপক্ষে দুটো, তার বেশিও হতে পারে, ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এক্সাম্পল দেখো, আই ওয়েন্ট হোম অ্যান্ড হি স্টেইড বিকজ হি ওয়াজ টায়ার্ড। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যান্ড হি স্টেইড, এবং সে এখানে ছিল বিকজ হি ওয়াজ টায়ার্ড। এই যে বিকজ হি ওয়াজ টায়ার্ড, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আবার এই সেন্টেন্সে একটা এটা, হ্যাঁ, এই যে বিকজ হি ওয়াজ টায়ার্ড এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এই যে আই ওয়েন্ট হোম অ্যান্ড হি স্টেইড এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাই যেহেতু দুটো সেন্টেন্সে ইউজ হচ্ছে, তাই এটাকে বলা হয় কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন, সাবঅর্ডিনেশন, ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেশন জয়েন্টস ইকুয়াল এলিমেন্টস অ্যান্ড বাট দিয়ে ইকুয়াল এলিমেন্টসটাকে যুক্ত করে কোঅর্ডিনেশন, ঠিক আছে। হোয়াইল সাবঅর্ডিনেশন জয়েন্টস ডিপেন্ডেন্ট ক্লজেস, সেটা হতে পারে মানে লিঙ্কারটা কী হিসেবে কাজ করে? বিকজ কাজ করে, অলদো কাজ করে, ঠিক আছে।
তাহলে কোঅর্ডিনেশন সিমিলার দুটো জিনিসটাকে যুক্ত করে কনজাংশন দিয়ে, অ্যান্ড এবং বাট জেনারেলি ইউজ হয়, ঠিক আছে। কনজাংশন কোঅর্ডিনেশন জয়েন্টস ইকুয়াল এলিমেন্টস, যেটা অ্যান্ড এবং বাট দিয়ে যুক্ত হয়, কিন্তু সাবঅর্ডিনেশন জয়েন্টস ডিপেন্ডেন্ট ক্লজ মানে মানে যেটাকে আমরা বলে থাকি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। সাবঅর্ডিনেশন জয়েন্টস ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজেস, এবং সেখানে লিঙ্কার হিসেবে কী কাজ করবে, বিকজ থাকতে পারে, বিকজ অ্যান্ড অলদো এই ধরনের সেন্টেন্স থাকে, ইফ থাকতে পারে, ক্লিয়ার। আমরা জানি যে কোনো মানে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কখন বুঝবো, যখন এই ধরনের কোনো লিঙ্কার দিয়ে সেন্টেন্স শুরু হয়, বা WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে, এটা আমরা জানি, তাই তো। নেক্সট হচ্ছে ফ্র্যাগমেন্ট সেন্টেন্স। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আমি তোমাদের বলবো যে ফ্র্যাগমেন্ট সেন্টেন্স, বাট জেনে রাখো এ ফ্র্যাগমেন্ট ইজ এ ইনকমপ্লিট সেন্টেন্স ল্যাকিং সাবজেক্ট অর ভার্ব। ফ্র্যাগমেন্ট মানে খণ্ড অ্যাকচুয়ালি। তো ফ্র্যাগমেন্ট সেন্টেন্স সেই একটা ইনকমপ্লিট সেন্টেন্স যেখানে কোনো রকম ভার্ব এবং সাবজেক্টের অভাব থাকে। যেমন বিকজ আই ওয়াজ লেট, ইট ক্যান বি কারেক্টেড বাই কমপ্লিটিং দ্য থট, ক্লিয়ার। তো এটা অতটা ইম্পর্টেন্ট নাই, তোমরা একটুখানি জাস্ট চোখ বুলিয়ে নেবে, না হোক করলেও কোনো ব্যাপার নাই। মিসস্পেলড মডিফায়ার, এটা একটু দেখে নেবে। মিসপ্লেসড মডিফায়ার, তো মিসপ্লেসড বুঝতেই পারছো, মডিফায়ারটাকে মানে তার যথার্থ জায়গায় বসানোর জায়গা, সেখানে সে বসবে না, সেটা হচ্ছে মিসপ্লেসড। তো এই মিসপ্লেস মডিফায়ার ইজ রংলি পজিশন, এখানে বলেই দিয়েছে রংলি পজিশন। যেমন হি অলমোস্ট ড্রপ দ্য কার ফর 6 hours, এখানে মডিফায়ার কোনটা, অলমোস্ট। হি অলমোস্ট ড্রপ দ্য কার ফর 6 hours, এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে লিখতে পারতাম, হি ড্রপ দ্য কার অলমোস্ট, হি ড্রপ দ্য কার, হি ড্রপ দ্য কার, এখানে ফরটা এনে দাও, হি ড্রপ দ্য কার ফর অলমোস্ট 6 hours, এইভাবে সেন্টেন্স লিখতে পারতাম। তো এই যে অলমোস্টটা এখানে আমি ইউজ করতে পারতাম এই জায়গাটাতে, সেটা এখানে ইউজ হয়েছে, মিসপ্লেসড হয়ে গেছে, এটাকে বলা হয় মিসপ্লেসড মডিফায়ার। এ মিসপ্লেসড মডিফায়ার ইজ রংলি পজিশন, ইট ক্রিয়েটস কনফিউশন অ্যান্ড শুড বি প্লেসড নিয়ার দ্য ওয়ার্ড ইট মডিফাইজ, ঠিক আছে। এবং যেটাকে সে মডিফাই করবে তার অ্যাকচুয়ালি পাশে বসালেই সেটা বেটার হয় বা ভালো হয়। যেমন এখানে 6 hours-টাকেই সে মডিফাই করছে, তাই এর আগে বসালে সেন্টেন্সটা ভালো হবে। নেক্সট হচ্ছে রেস্ট্রিকটিভ ভার্সেস নন রেস্ট্রিকটিভ মডিফায়ার, এটাকে তোমাকে রেস্ট্রিকটিভ ভার্সেস নন রেস্ট্রিকটিভ ক্লজও বলতে পারে, এবং এটাকে এর আরও একটা নাম আছে রেস্ট্রিকটিভ ভার্সেস নন রেস্ট্রিকটিভ, তো এটাকে বলা হয় ডিফাইনিং ভার্সেস নন ডিফাইনিং, এটাও কিন্তু বলা হয়ে থাকে, মাথায় রাখবে। তো রেস্ট্রিকটিভ মডিফায়ার্স আর এসেনশিয়াল, দ্য বয় হু স্টাডিজ হার্ড। নন রেস্ট্রিকটিভ অ্যাড এক্সট্রা ইনফরমেশান, এবং আমরা জানি নন রেস্ট্রিকটিভ ক্লজে আমরা দেখেছি নন রেস্ট্রিক্ট ক্লজে এই কমা থাকে, বাট রেস্ট্রিকটিভ ক্লজে কোনো কমা থাকে না, ঠিক আছে, যেহেতু এখানে মডিফায়ারের কথা বলছে। তো তোমাদের ইন্টারভিউতে যদি এই জায়গা থেকে ধরবে বলে মনে হয় না, যদিও ধরে, এটা মডিফায়ার না করে ক্লজ করবে, তোমাদের হয়তো ক্লজ হিসেবে ধরতে পারে যে রেস্ট্রিকটিভ ক্লজ অ্যান্ড নন রেস্ট্রিকটিভ, বা ডিফাইনিং ভার্সেস নন ডিফাইনিং ক্লজের কী ডিফারেন্সটা কী বা কী অ্যাকচুয়ালি, সেটাকে বলতে হতে পারে। তো তোমরা এই যে রেস্ট্রিকটিভ মানে যেখানে কোনো রকম কমা থাকবে না, আর নন রেস্ট্রিকটিভ কমা থাকবে এবং এক্সট্রা ইনফরমেশান দেওয়া হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে নন রেস্ট্রিকটিভ। নেক্সট ইন্টেন্সিফায়ার, এটা ইম্পর্টেন্ট আছে, ইন্টেন্সিফায়ারটা ইম্পর্টেন্ট, আগের স্লাইডের এগুলো অতটা ইম্পর্টেন্ট বলবো না আমি। মিসপ্লেস মডিফায়ারটা আর এই রেস্ট্রিকটিভ ভার্সেস নন রেস্ট্রিকটিভ, এটা একটুখানি চোখ বুলিয়ে নেবে। হ্যাঁ, এখানে কিন্তু এই ইন্টেন্সিফায়ারটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে করতে হবে। ইন্টেন্সিফায়ার স্ট্রেংথেনস মিনিং, যেমন ভেরি, এক্সট্রিমলি, আমরা অ্যাড করতে পারি ব্যাডলি, স্কার্সলি, এই ধরনের যে ওয়ার্ডগুলো ইন্টেন্সিফাই করে সেন্টেন্সটাকে, ঠিক আছে। অ্যান্ড ইন্টেন্সিফায়ার স্ট্রেংথ মিনিং ভেরি, এক্সট্রিমলি, যেমন এক্সাম্পল এখানে যেমন বললাম ভেরি হ্যাপি, ইট মডিফাইজ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নট নাউন্স, এবং এগুলো সবসময় কোনো নাউনকে মডিফাই করে না, মডিফাই যদি করেই থাকে কাউকে তাকে হতে হবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হতে হবে, ঠিক আছে। যেমন দেখো এই যে ভেরি ওয়ার্ডটা, এটা হচ্ছে মডিফায়ার। এই
ইন্টেন্সিফাই করছে কাকে, হ্যাপিটাকে, আর হ্যাপি এখানে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এক্সট্রিমলি বিউটিফুল, তো বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করছে, এক্সট্রিমলি ইন্টেন্সিফাই করছে, তো এগুলোকে বলা হয় ইন্টেন্সিফায়ার, মানে সেন্টেন্সটাকে কি করে, স্ট্রেনথেন করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এমফ্যাসিস, মানে কোনো কিছুর উপরে জোর দেওয়া, ক্লিয়ার। অ্যান্ড আরেকটা জিনিস, এই এমফ্যাসিসটাকে পড়তে গিয়ে কোনো কিছু জোর দেওয়া, যেটাকে আমরা বলি ক্লিপ্ট সেন্টেন্স যেটাকে বলি, বা সেটাকেই অ্যাকচুয়ালি এমফ্যাসিস বলা হয়, মানে কোনো কিছুর উপর জোর দেওয়া। যেমন এখানে এক্সাম্পলটা দেখো, এই যে ইট ওয়াজ জন হু কল্ড, তো এই যে ইট ওয়াজ জন, আমি এটাকে এইভাবে বলতে পারতাম, জন হু কল্ড, এই সেন্টেন্সটাকে আমি এইভাবে লিখতে পারতাম, জন হু কল্ড, আমি সেটাকে লিখলাম ইট ওয়াজ জন হু কল্ড। তো এটাকে কি করলাম, আমি জোর দিয়ে বললাম, ইট ওয়াজ জন, জোর দিয়ে যে বললাম, জনের উপর এমফ্যাসিস করলাম, সেটাকেই বলা হয় অ্যাকচুয়ালি এমফ্যাসিস, বা এটাকেই বলা হয় ক্লিপ্ট সেন্টেন্সের কিন্তু কয়েকটা ভাগ আছে, ক্লিপ্ট সেন্টেন্সের উপরে আলাদা একটা ভিডিও দেখা আছে, সেই ভাগগুলো জানতে চাইলে দেখে নিতে পারো। বাট এখানে তোমার এটুকু করলেও হয়ে যাবে যে ক্লিপ্ট সেন্টেন্স অ্যাকচুয়ালি কি। ক্লিপ্ট সেন্টেন্স কিছুই না, যে কোনো কিছুর উপরে জোর দেওয়ার জন্য আমরা ক্লিপ্ট সেন্টেন্সটাকে ইউজ করি, হ্যাঁ। ইনভার্সন চেঞ্জেস নর্মাল অর্ডার, নেভার হ্যাভ আই সিন, এটাকেও দেখো আমরা এর আগেও পড়েছি, ইনভার্সানও কিন্তু জোর দেওয়ার জন্য ইউজ হয়। তো এই যে এমফ্যাসিস অ্যাকচুয়ালি ইনভার্সানের ক্ষেত্রেও হয়, ক্লিপ সেন্টেন্সের ক্ষেত্রেও হয়, ঠিক আছে। ক্লিপটিং হাইলাইটস আ পার্ট, ইট ওয়াজ জন হু কল্ড, বোথ অ্যাড এমফ্যাসিস, দুটোই দেখো এমফ্যাসিস করছে, জোর দিচ্ছে, তো এটাকে অ্যাকচুয়ালি ইনভার্সানও জোর দিচ্ছে, আবার ক্লিপটিং যে সেন্টেন্স বা ক্লিপ সেন্টেন্স বলি সেটাও অ্যাকচুয়ালি জোর দিচ্ছে, ঠিক আছে, এমফ্যাসিস করছে। নেক্সট হচ্ছে ডিরেনজেটিভ ভার্ব। তো ডিরেনজেটিভ ভার্বটা একটুখানি মাথায় রাখতে হবে, এটা কিছুই না, ডিরেনজেটিভ ভার্ব যেখানে মোটামুটি একটা ভার্ব দুটো অবজেক্ট নিতে পারে, সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ডিরেনজেটিভ ভার্ব। একটুখানি মাথায় রাখলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এমন কিছু কঠিন নয়, জাস্ট একটু মাথায় রাখতে হবে, ডিরেনজেটিভ ভার্ব টেক্স টু অবজেক্ট। যেন আমি দেখো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আমি এটা এই যে যেমন যেগুলো ইম্পর্টেন্ট না আমি বলেই দিচ্ছি, তো এটা যদি ধরে থাকে তুমি যেন না বলে আসতে পারো, এইটা একটা খারাপ দেখায়, সেজন্য এটা অ্যাড করেছি আমি। তো যেটা হচ্ছে ডিরেনজেটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা দুটো অবজেক্টটাকে অ্যাড করে, ঠিক আছে। হি গেভ মি আ বুক, এই যে মানে একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে, একটা ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, আমরা আগেই পড়ে এসেছি, তো এইরকম ভার্বগুলোকে অ্যাকচুয়ালি ডিরেনজেটিভ ভার্ব বলা হয়, ঠিক আছে। এই যেখানে বলে দিয়েছে দুটো অবজেক্ট থাকবে, তার মধ্যে একটা ইনডিরেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট থাকবে, ক্লিয়ার। লিঙ্কিং অ্যান্ড অ্যাকশন ভার্বের মাধ্যমে কোনো কিছু অ্যাকশন বোঝাবে, অ্যান্ড লিঙ্কিং ভার্বের মাধ্যমে কোনো কিছু লিঙ্ক বোঝাবে। লিঙ্কিং ভার্ব কানেক্ট সাবজেক্ট টু কমপ্লিমেন্ট, অ্যান্ড শি ইজ হ্যাপি, যেমন এই যে হ্যাপি অ্যান্ড হি এর মধ্যে লিঙ্ক করছে কে, ইজ। অ্যান্ড অ্যাকশন ভার্ব শোজ অ্যাক্টিভিটি, হি রান, সে দৌড়াচ্ছে, হি এট, সে খাচ্ছে, শি ইজ রাইটিং, সে লিখছে, এই যে অ্যাকশন বোঝাবে, এইগুলোকে আমরা অ্যাকশন ভার্ব বলি। এটা কঠিন কিছু নয়, আসলে সকলেই জানো এটা। নেক্সট হচ্ছে স্টেটিভ ভার্ব, এটা ইম্পর্টেন্ট এবং সহজ। স্টেটিভ ভার্ব এক্সপ্রেসেস স্টেট, নো, লাভ, এই ধরনের ভার্বগুলোর সাহায্যে আমরা কোনো কিছু স্টেট বোঝাই। হেট হতে পারে, ঠিক আছে, হেট হতে পারে, ফিল হতে পারে, স্টেট বোঝাই সাধারণত, ঠিক আছে। স্টেটিভ ভার্বস এক্সপ্রেসেস স্টেট, দে আর ইউজুয়ালি নট ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স, এবং এগুলো সবসময় কন্টিনিউয়াস টেন্সে কখনোই ইউজ হয় না, যেমন নোয়িং, লাভিং, হেটিং, ফিলটা আমরা করি, বাট এই ওয়ার্ডগুলোকে কিন্তু আমরা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি না, বিকজ দে শো কন্ডিশন নট অ্যাকশন। এগুলো আমাদের স্টেট বোঝায় বা কন্ডিশন বোঝায়, অ্যাকশন নয়, সেজন্য এগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি না, ঠিক আছে। যে ওয়ার্ডগুলোর দ্বারা আমাদের স্টেট বোঝায় সেগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। অ্যান্ড হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব না করে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে বেশি প্রশ্ন আসা, এটা মনে করো আমি এটা করে দিলাম প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইম্পর্টেন্ট, আর রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজেস আ রিফ্লেক্সিভ মানে এখানে আমাকে ডেফিনেশনটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হতো, আমি যদি রিফ্লেক্সিভ প্রোনাউন এটা করে থাকি, তো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ভার্বটা থাক সঙ্গে, তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটাই আমি এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি, তো এটা আমি একটুখানি
ভার্বটাই রাখছি, কারণ না হলে আমাকে এখানে এখন ডেফিনেশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ডেফিনেশন চেঞ্জ করতে চাইছি না আমি, কিন্তু আমি তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনটাও এখানে বলে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। তো রিফ্লেক্সিভ ভার্ব ইউজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন, একটা রিফ্লেক্সিভ ভার্ব সেই যে ভার্বটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করবে। দেখো এখানে হিমসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত কোনগুলো আমরা জানি, সেলফ যুক্ত ওয়ার্ডগুলো সব রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, হিমসেলফ, হার সেলফ, তাই তো, ইটসেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই প্রোনাউনগুলোকে যে ভার্ব ইউজ করে সেগুলোই রিফ্লেক্সিভ ভার্ব, এটাই, আর কিছুই না। আর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে হি হার্ট হিমসেলফ, হি হার্ট হিমসেলফ, এই হিমসেলফ সেলফ যুক্ত ওয়ার্ড রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। কিন্তু এই হিমসেলফটাকে আমি যখনই এই জায়গাটাতে আনবো, মানে আমি যখন হার্টের আগে নিয়ে আসবো, আমি এখানে লিখলাম হি হিমসেলফ হার্ট, দেখো এখানেও যা আছে এখানেও তাই, শুধু আমি প্লেসমেন্টটা চেঞ্জ করে দিলাম, হিমসেলফটা আগে নিয়ে আসলাম, তখন কিন্তু এটা হয়ে যায় এমফ্যাটিক, ঠিক আছে? তখন এটা হয়ে যায় এমফ্যাটিক প্রোনাউন, ক্লিয়ার? কিন্তু যখন হিমসেলফটা শেষে আসে এটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু যখন ঠিক সাবজেক্টের পরেই আমরা এই সেলফযুক্ত ওয়ার্ড বসাবো তখন হয়ে যাবে সেটা এমফ্যাটিক, ক্লিয়ার? নেক্সট হচ্ছে প্রক্সিমিটি এগ্রিমেন্ট। দেখো রুল অফ প্রক্সিমিটি আমি তোমাদের বলেছি অনেক ভিডিওতে যে রুল অফ প্রক্সিমিটি অ্যাকচুয়ালি কী। তো রুল অফ প্রক্সিমিটি সাধারণত সেই আইদার অর, নাইদার, নর, অর, নট অনলি বাট অলসো, এইগুলোর ক্ষেত্রে আমরা রুল অফ প্রক্সিমিটি ইউজ করি। তো এখানে সেটাই বলছে, দ্য ভার্ব এগ্রিস উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। তো রুল অফ প্রক্সিমিটি অনুযায়ী আমরা যখন এই যে আইদার অর, নাইদার, নট দিয়ে দুটো সেন্টেন্স বা দুটো সাবজেক্টটাকে অ্যাড করব, তখন আমাদের সেই ভার্বটা কখন বসাবো, যখন নাইদার, নর বা আইদার অর দিয়ে আমরা যখন দুটো সাবজেক্টটাকে যোগ করব, ঠিক ভার্বের কাছের সাবজেক্টটাকে দেখে আমরা ভার্ব বসাবো। আমি বলতে চাইছি আইদার শি অর হার ফ্রেন্ডস, এবার এখানে আমার একটা ভার্ব বসাতে হবে, ভার্বটাকে আমি কোনটা দেখে নেবো, শি দেখে নেবো না ফ্রেন্ডস দেখে নেবো? আমার এখানে এই যে রুল অফ প্রক্সিমিটির নিয়ম অনুযায়ী এই ভার্বের আগের সাবজেক্টটাকে দেখে আমাকে ভার্ব বসাতে হয়। তো আগের সাবজেক্ট এখানে প্লুরাল আছে, তাই এখানে একটা প্লুরাল ভার্ব বসবে, এটাই হচ্ছে এগ্রিমেন্ট, ঠিক আছে? প্রক্সিমিটি এগ্রিমেন্ট বলে। এটা আইদার ওয়ারের ক্ষেত্রেও হয়, নাইদার নরের ক্ষেত্রেও হয়, নট অনলি বাট অলসোর ক্ষেত্রেও হয়। আচ্ছা এখানে এক্সাম্পল দেওয়াই আছে, দেখো দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর রেডি, এখানে আর বসেছে ভার্বটা কাকে দেখে, এই যে স্টুডেন্টসটাকে দেখে, ভার্বের আগে যে সাবজেক্টটা আছে সেটা দেখে, ঠিক আছে? তাহলে এখানে বুঝতে হবে যে টিচারকে দেখে কিন্তু এখানে আরটা বসেনি, স্টুডেন্টসকে দেখে বসেছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডামি সাবজেক্ট, এটাও সকলে নাম শুনেছো সাধারণত, ইট, দেয়ার, এগুলোকে আরও একটা নাম বলা হয় ইন্ট্রোডাক্টরি, ইট দেয়ার বলি এগুলোকে, বা ডামি সাবজেক্টও বলা হয়, ঠিক আছে? মানে নকল সাবজেক্ট যেগুলোকে আমরা বলা হয় ডামি সাবজেক্টস। এই যে ইট, দেয়ার ফিল গ্রামাটিক্যালি পজিশন, এটা গ্রামাটিক্যালি একটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়। যেমন দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ বুক, এই ইজটা বসেছে কিন্তু দেয়ার দেখে নয়। দেখো যেমন দেয়ার ড্যাশ সাম কাউজ, এখানে আমি দেয়ার দেখে কিন্তু ইজ বসালে সেন্টেন্সটা ভুল হবে, আমাকে এই জায়গাটা দেখে এখানে ভার্বটা চুজ করতে হবে। সাম কাউজ আছে মানে প্লুরাল, তাহলে এখানে আমাকে আর বসাতে হবে, দেয়ার আর সাম কাউজ, কিন্তু এখানে ইজটা বসেছে দেয়ার দেখে না, এ বুক দেখে, ঠিক আছে? তো এগুলোকে বলা হয় ডামি সাবজেক্ট। এটা ইটও হতে পারতো, ইটটাকেও আমরা ইউজ করি ডামি সাবজেক্ট হিসেবে, ঠিক আছে? মানে নকল সাবজেক্ট যেটা। নেক্সট হচ্ছে কলোকেশন। কলোকেশন ইজ এ ন্যাচারাল ওয়ার্ড কম্বিনেশন, সেটা কী করতে সাহায্য করে, আমাদের একটা মেক আ ডিসিশন, ইট ইমপ্রুভস ফ্লুয়েন্সি অ্যান্ড ন্যাচারাল এক্সপ্রেশন। কলোকেশন সাধারণত আমাদের কি করে, একটা ডিসিশন নিতে সাহায্য করে। তো এই কলোকেশন অ্যান্ড রিডান্ডেন্সি এ দুটো বাদ দিতে পারো, বা একটুখানি আমি বলবো আবার একটু চোখ বুলিয়ে নেবে, যে কলোকেশন ইজ এ ন্যাচারাল ওয়ার্ড কম্বিনেশন, মেক আ ডিসিশন, ইট ইমপ্রুভ ফ্লুয়েন্সি অ্যান্ড ন্যাচারাল এক্সপ্রেশন। অ্যান্ড রিডান্ডেন্সি হচ্ছে কিছু না, রিডান্ডেন্সি মানেই হচ্ছে কোনো কিছুর কি মানে অতিরিক্ত কোনো কিছুটাকে বাদ দেওয়া। যেমন এখানে বলছে রিডান্ডেন্সি ইজ আননেসেসারি রেপিটেশন, মানে রিপিটেশন করা, অতিরিক্ত রিপিটেশন, আননেসেসারি যে ওয়ার্ডগুলো সেগুলোকে বাদ দেওয়া, সেটাই হচ্ছে রিডান্ডেন্সি, ঠিক আছে? তো রিডান্ডেন্সি ইজ আননেসেসারি রিপিটেশন, যেমন ফ্রি গিফট,
ইট শুড বি অ্যাভয়েডেড ফর ক্লারিটি। তো এখানে এক্সাম্পলটাই দেখলে বুঝতে পারবে তুমি যে রিডান্ডেন্সি কি না। এখানে বলছে ফ্রি গিফট। গিফট সাধারণত আমাদের যে দেয় সে কি আমাদের কাছ থেকে টাকা নেয়? কোনো রকম টাকা নেয় না, মানে গিফটটা তো ফ্রি হয়, ঠিক আছে, গিফটটা তো ফ্রি হয়। তো এখানে এই যে ফ্রি ওয়ার্ডটা লেখার দরকারই নেই, গিফট মানেই ফ্রি জিনিস আমরা জানি। এগুলোকে বলা হয় রিডান্ডেন্সি। ক্লিয়ার? তো বুঝতে পেরেছো আশা করছি, যেগুলো করিয়ে দিয়েছি এগুলো করবে, এবং গ্রামারের উপরে আরও একটা ভিডিও দেওয়া আছে, পারলে সেটা দেখে নিও। আর এখানে যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো অবশ্যই ভালোভাবে করবে, বাকিগুলো একটু চোখ বুলিয়ে নেবে। আর এটা হচ্ছে আমাদের এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ গাইড বুক, যেটার কথা আমি প্রথমে একটুখানি বলেছিলাম। এটা তোমার ইন্টারভিউতে তোমাকে অনেকটা এগিয়ে রাখবে। তোমরা এটা চাইলে এটা নিতে পারো, তোমাদের ইন্টারভিউতে অনেকটাই হেল্প করবে। তোমাদের প্রচুর যে মানে অ্যাকচুয়ালি ইন্টারভিউর জন্য যেসব জায়গাগুলো পড়তে হয় সব কিছুই এর মধ্যে দেওয়া আছে, কোশ্চেন আকারে দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে, কিছু কিছু জায়গা সব কিছুই এর মধ্যে ইনক্লুড আছে তোমাদের ইন্টারভিউতে যে জায়গাগুলো পড়তে হবে। এবং তোমাদের কোন কোন টপিক পড়তে হবে তারও কিন্তু একটা রিসেন্ট আমি ভিডিও করে দিয়েছিলাম, যে ইন্টারভিউয়ের জন্য তোমাদের কোন জায়গাগুলো করতে হবে, এবং সেই জায়গাগুলো সবটাই এর মধ্যে আছে। চাইলে তোমরা এই বইটা নিতে পারো, এটার প্রাইস আছে 199। এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বা ভিডিও ডিসক্রিপশানে নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে তুমি ধরে নিতে পারো 80 থেকে 90% তোমার কভার হয়ে যাবে। নতুন যারা তাদের জন্য বলছি, পুরনোরা তো কালেক্ট করেছো এবং আশা করি নিশ্চয়ই ভালো করে প্রিপারেশান করো। যারা এখনও বাদ আছে তাদের এখনও বলবো টাইম আছে, টাইমের মধ্যে কমপ্লিট করে নাও। আর নতুন যারা চাইলে এটা তোমরা নিতে পারো, চেক করতে পারো, তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এটুকুই বলার ছিল। তো এখানে শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণে অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও, আর অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যাও এবং সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। চলো বাই, টাটা।